হলো মনে ও কে 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 ওখানে? FM. That's right. ঘড়িতে সময় 11টা বেজে 59 শুক্রবার রাত। আর এই সময় কখনোই জিজ্ঞেস করতে নেই কে ওখানে, কারণ ভূত এফএম ছাড়া আপনার চারপাশে আর কেউ নেই এই মুহূর্তে। শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল, চলছে ভূত এফএম এবং আপনাদের অসংখ্য SMS আমরা পাচ্ছি, এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই SMS গুলো পড়বো এবং যারা আমাদের সবসময় দারুণ দারুণ ইমেল করেছেন এবং যে ইমেলগুলো আমাদের ভালো লেগেছে সেগুলো আমি বলবো। যে ফারুক মোহাম্মদ উমর, তার ইমেলটি আমাদের ভালো লেগেছে। এছাড়াও আমাদের ইমেল করেছেন রাব্বু পারভেজ, তাছাড়াও ইমেল করেছেন আমাদের তুর্য বড়ুয়া, শাহিন আলিফ এবং রাফিউল কায়সার, তনু সাহা, ডেভেল সিফাত, তারপরে দেখতে পাচ্ছি যে রাইসুল ইমরান, শৈবাল, অপূর্ব, কিবরিয়া, জারিফ সহ আরো অনেকে, মানে অসংখ্য ইমেল আমাদের ভালো লেগেছে এবং আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে এমন চমৎকার করে আমাদের ইমেলগুলো পাঠানোর জন্য। অনেকে যদিও ঢাকার বাইরে থেকে লিখেছেন, আসতে পারেননি, তাতে কি, তারপরে আপনাদের ঘটনাগুলো তো আমরা জানতে পারছি। আমাদেরকে রুকসানা SMS করেছেন সিলেট থেকে এবং তিনি বলছেন যে ভূত এফএম কখন শুরু হবে এবং শোনার জন্য তিনি ওয়েট করছেন। আমরাও কিন্তু ওয়েট করে থাকি যে কখন আপনাদের কাছে পৌঁছে দেব আপনাদের ঘটনাগুলো। আর মৌ লিখেছেন যে তিনি অনেক পছন্দ করেন ভূত এফএম এবং তিনি রেগুলারলি শোনেন। থ্যাংক ইউ, স্টে টিউনড এবং আশা করছি যে আপনাদের সবসময় এইভাবেই সাথে পাবো। মুজাহিদ আমাদের SMS করেছেন নাটোর থেকে এবং তিনি বলেছেন যে হাউ আর ইউ, আই এম ফাইন, এবং ভূত এফএম তিনি বলছেন যে তার অনেক ফেভারিট একটা প্রোগ্রাম। আমরাও ততদিন পর্যন্ত আপনাদের সাথে আছি যতদিন পর্যন্ত আপনাদের ভালো লাগে। থান্ডার বয় লিখেছেন যে লাস্ট উইকে তার বাবা মা নানু ভূত এফএম শুনেছেন এবং সবাই জিনিসটা লাইক করেছেন। ওকে, সো এটা আমাদের জন্য অনেক ভালো একটা ব্যাপার যে সবাই পছন্দ করেছেন। আমি শুরু করতে চাই একটা ঘটনা দিয়ে। আর যে ঘটনাটা পাঠিয়েছেন তার নাম হচ্ছে নীর হাসান এবং নীর হাসান বলছেন যে হিজ ফ্রম চিটাগং এবং তিনি বলেছেন যে আমি আজ আপনাদের যে কথাটা বলবো সেটা পুরোপুরি অবিশ্বাস্য একটা কথা। আমি জানি আমার বলা কথাগুলো কেউ বিশ্বাস করবে না এবং সেটাই স্বাভাবিক, বাট করার কিছুই নেই, কাজ আমি জানি আমি কিসের ভেতর আছি। ওকে, এখন আসল কথায় আসি। শুরুতেই বলে রাখি আমি ভালো নেই। আমি আমার এক ভাইয়ের কাছ থেকে ভূত এফএম এর কথা শুনে আমি আগ্রহী হই, বাট আমার ফ্যামিলির কেউ তাতে রাজি হয়নি। সো ইমেইলটা পাঠালাম। আপনাদের যদি বিলিভ করতে মানে বিশ্বাস হয় তাহলে শোনাবেন। নাও ঘটনাটা কি? আমার অসুস্থতা বা খারাপ থাকার জন্য অনেক ডাক্তার দেখিয়েছি, বাট কোনো লাভ হয়নি। আমার বাবা মাকে খুব ভালোবাসতেন। তখন আমি খুব ছোট, আমার মা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমার বাবা দ্বিতীয় বিয়ে করেননি। আমার বাবা একজন বিজনেসম্যান, তাকে কিছুদিন পর পর দেশের বাইরে যেতে হতো। আমাদের বাড়িটা তখন আমি একা থাকতাম। আমাদের বাড়িতে 2টা ইউনিট, ফার্স্ট ফ্লোরে স্টাডি রুম অ্যান্ড আদার্স, সেকেন্ড ফ্লোরে শুধু বেডরুম। কাজের বুয়াদের সেকেন্ড ফ্লোরে যাওয়া নিষেধ ছিল। একবার বাবা ব্যাংকক গেলেন, আমি পুরো বাড়িতে একা। নিচে কাজের বুয়ারা। একা একা থাকতে থাকতে আমার অবস্থা হয়েছে যে আমার ভালো কোনো ফ্রেন্ডও ছিল না, মানে বেশ খারাপ অবস্থা ছিল। কারোর সাথে মিশতে পারতাম না, সারাক্ষণ একা একা থাকতাম আর কল্পনায় ফ্রেন্ড বানিয়ে খেলতাম। বেশিরভাগ সময় আমি আমার মাকে ফ্রেন্ড বানাতাম অ্যান্ড মনে মনে তার সাথে কথা বলতাম। মাকে আমি দেখিনি, বাট তার ছবি দেখেছি। একদিন আমার রুমে আমি শুয়েছিলাম, শরীরটা খুব একটা ভালো ছিল না। বেডে শুয়ে শুয়ে আমার পড়তে ইচ্ছে হলো, বাট বেড থেকে নামতে ইচ্ছা করছিল না। আমি মনে মনে আমার মাকে বললাম, বইটা দেবে? আমি একটু পরে দেখি আমার মৃত মা আমার দরজা খুলে রুমে আসলেন এবং আমাকে বইটা দিলেন। আমি তখন কোনো কথা বলতে পারছিলাম না, বাট আমি একটুও ভয় পেলাম না।
মা আসলেন, বইটা দিলেন, চলে গেলেন। আমি কাউকে কিচ্ছু বলিনি। কিছুদিন পর বাবা তখনও আসেনি, আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার মনে হলো কে যেন আমার মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তাকে দেখি আমার মা। আমি ভয় পেলাম না, মাকে বললাম, মা তুমি কেমন আছো? তিনি কোনো কথা না বলে চলে গেলেন। বেসিক্যালি এই হচ্ছে ঘটনা, এবং হাসানের সাথে এই ঘটনাই ঘটছে। নীর হাসান চিটাগং থেকে লিখেছেন, এবং তিনি ভালো নেই, তার মাকে তিনি মিস করেন। আমার যেটা মনে হচ্ছে যে তার মার সাথে তার যে বন্ধুত্ব এবং তার মাকে দেখতে চাওয়ার যে আকুলতা, সেটা থেকেও তিনি বেরিয়ে আসতে পারছেন না। আবার মাকে ঠিক এইভাবে দেখতেও তার খুব অস্বাভাবিক লাগছে। ঘটনাটা এরকমই। সো আপনাদেরও এরকম হয়তো অনেক ঘটনা আছে, যে যদি ঘটনা থেকে থাকে তাহলে আমাকে ইমেল করুন, আর ইমেল অথবা এসএমএস করুন। এসএমএস করে জানিয়ে দিন যে হ্যাঁ আপনার সেই ঘটনাটি রয়েছে। শাউট লিখে স্পেস দিয়ে, আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। আর যারা ইমেল করতে চান তারা bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti furti.fm এ ইমেল করবেন। অবশ্যই আপনার নাম, অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বার সহ অবশ্যই উল্লেখ করবেন যে আপনি যদি জানেন আপনি কোন জায়গা থেকে লিখছেন বা কোথায়, বা আপনি এখানে আসতে চান কিনা, এটা আমাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন। গত সপ্তাহেও আমরা বেশ কিছু ইমেল পেয়েছি, ভালো ভালো ইমেল ছিল, কিন্তু যেগুলো ভালো ইমেল ছিল সেগুলো হয়তো আজকে এরকম পড়ে শোনাতে হবে। মানে বেশিরভাগই আজকে আসতে পারেননি। ইনশাআল্লাহ নেক্সট উইকে আমরা আরো 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 মানে দারুণ দারুণ সব ঘটনা নিয়ে আসবো। তবে আজকে মোস্ট ইম্পর্টেন্টলি যে কথাটা আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে যে আজকে ভৌতিস্ট আমাদের সাথে আছেন, এবং তারা আজকে তাদের শুটিংটা সম্ভবত মানে এই জন্য স্যাক্রিফাইস করতে হচ্ছে। তা এখনো প্রচন্ড ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা, কারণ কয়েকদিনের মধ্যে অন এয়ার শুরু হবে। সো তাদেরকে আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একজন গেস্ট, এবং তার সাথে আমরা আপাতত কথা বলবো। কি নাম আপনার? হাই, আমি সুমাইয়া। আমি ইংলিশে অনার্স করছি সেন্ট্রাল ওমেন্স থেকে। তো আমার যে আপনি এখানে কিভাবে আসলেন এটা কি সবাইকে বলেন, যে মানে কিভাবে আসলেন, কিভাবে আজকে এখানে? আমি একটা মেইল করেছিলাম, ওখান থেকে রাসেল ভাই আমাকে পরে ফোন দিয়ে বলল যে আপনার ঘটনাটা আমরা দেখলাম, সো আপনি কি আসতে ইন্টারেস্টেড কিনা। তো তখন আমি ছিলাম ইন্টারেস্টেড, সো আমি বললাম যে ওকে। দেন বাসায় সবাইকে বলার পর বললো যে ওকে। তো এই তো আশা হলো। আচ্ছা, এবার আমরা ঘটনায় চলে যাই, সরাসরি ঘটনাটায় চলে যাই যে কি ঘটনা। আচ্ছা, ঘটনাটা হলো তখন আমি ক্লাস 9-এ পড়তাম চিটং এর একটা হোস্টেলে। হোস্টেলটার নাম আমি বলতে যাচ্ছি না, একদম বলতে হবে না। হ্যাঁ, তো ওখানে অ্যাডমিশন নেওয়ার পর থেকেই যারা আমার ক্লাসমেট ছিল, ওর যারা হোস্টেলের যে মেয়েরা ছিল, মাসিরা ছিল, যারা ওইখানে আয়া ছিল, কাজ করতো, তো তারা অলওয়েজ বলতো যে কেয়ারফুল থাকবা, একা কখনো রাতে বের হবা না। আমাদের রাতে মাঠে নামা মানে নিষেধ ছিল। আচ্ছা, যে মানে বলতো যে যাবা না, অ্যাটলিস্ট একা কখনো যাবা না, ফ্রেন্ড কাউকে না কাউকে নিয়ে যাবা। আর আমাদের রুমগুলো আলাদা ছিল আর বাথরুমগুলো আলাদা ছিল, সো বলতো যে কখনোই একা যাবা না, কাউকে না কাউকে অবশ্যই নিয়ে যাবা। তো আমাদের হোস্টেলটার একটু ডেসক্রিপশন আমি দেই। সেটা হলো কি 5 তলা ছিল, 1 তলা থেকে 3 তলা পর্যন্ত যে স্কুল ছিল, স্কুলের মেয়েরা থাকতো। 4 তলায় ছিল শুধু কলেজের মেয়েরা। 5 তলাটা একদমই বন্ধ ছিল, 5 তলাটাতে কেউই থাকতো না, ইভেন কেউ মানে ওখানে যাওয়া হতো না, যাওয়া নিষেধ ছিল। তো নিষেধ থাকার কারণ হলো কি ওখানে একটা ঘটনা ছিল। আগে নর্মালি 5 তলা পর্যন্ত মেয়েরা ছিল, তো 5 তলার শেষে একটা রুম ছিল, ওই রুমে নাকি 4টা মেয়ে থাকতো। তো 4টা মেয়ে থাকার পরে কিন্তু আমাদের হোস্টেলে একটা রুলস ছিল যে 11টার মধ্যে লাইট অফ হয়ে যাবে। তো লাইট অফ হয়ে যাওয়ার পরে নর্মালি শুধু করিডোরের লাইট গুলা থাকতো আর বাথরুমের লাইট গুলা থাকতো, আর সব লাইট বন্ধ হয়ে যেত। তো এরকম লাইট অফ হয়ে যাওয়ার পরে ওই 4টা মেয়ের মধ্যে একটা মেয়ে একদিন রাতে মোম জ্বালায় ও পড়তেছিল। তো পড়তে পড়তে এক সময় সে ঘুমায় যায়। ঘুমায় যাওয়ার পরে
মানে মোমটা আর অফ করে নাই। সো মোমটা আস্তে আস্তে গলতে গলতে মশারিতে নাকি আগুন লেগে যায়। And আগুন আস্তে আস্তে ছড়ায় পড়ে, বাট ও তো বুঝে না। তো বাকি 3টা মেয়ে হুলস্থুল করে বের হলো, ওই মেয়েটা নাকি বের হতে পারে নাই, সে ওখানেই মারা যায়। আচ্ছা। তো এইটা নিয়ে অনেক কিছু হয়েছে ফার্স্টে। তারপরে কিছুদিন বন্ধ ছিল রুমটা, তারপরে ক্লিন আপ করে আবার থাকা শুরু করে কিছু মেয়ে, বাট কেউই নাকি থাকতে পারতো না। সবাই কয়দিন পর পর মানে ব্লক টিচারের কাছে গিয়ে বলতো যে থাকবো না। কেন? যে ভয় লাগে, রাতে ম্যাম আমরা দেখি যে কেউ হাঁটতেছে, কেউ বসে আছে, থাকবো না। সো কয়দিন অনেকেই দেখেছে, হ্যাঁ অনেকেই, কেউই থাকতে চাইত না ওই রুমটাতে। তো টিচাররা একসময় ডিসিশন নিয়ে একদম পুরাই 5 তলা বন্ধ করে দেয়, যে 5 তলায় কেউ যাবে না। তো ওইরকমই আমরা শুনি মাসিদের কাছ থেকে, যারা অনেক দিন ধরে কাজ করে ওখানে। তো ওরাও বলতো যে কখনো যাবা না। আর আমাদের যাওয়াটাও নিষেধ ছিল, এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে গেলে পারমিশন নিয়ে যেতে হতো, বাট যদি মানে পারমিশন ছাড়া কেউ যেত তো ওইটাতে আবার মানে টিচাররা দেখলে অনেক পানিশ করতো আর কি। তো যে আমরা 4টা ফ্রেন্ড অনেক ক্লোজ ছিলাম, 2জন দোতলায় আর আমি আর একটা ফ্রেন্ড 3 তলায় থাকতাম। তো অ্যানুয়াল এক্সাম শেষ, তো আমরা চিন্তা করলাম যে এখনো বাসা থেকে নিতে আসে নাই, সো কি করা যায়, সব মেয়েরা চলে যাচ্ছে, হোস্টেল প্রায় ফাঁকা। তো তখন চিন্তা করলাম যে একটু অ্যাডভেঞ্চার করি, 5 তলা ঘুরে দেখে আসি, যেহেতু যাইনি কখনো। তো গেলাম, না প্ল্যান করলাম যে যাব 11টার দিকে, যেহেতু লাইট অফ হয়ে যায় 12টার দিকে যাব না, 1টার দিকে ওরা 2 তলা থেকে 3 তলা আমাদের রুমে আসবে, এন্ড দেন তারপরে কিছুক্ষণ গল্প টল্প করার পরে আমরা তারপরে যাব। আচ্ছা। তো 1টার ঘন্টা দিল, তারপরে ওরা আসলো, রুম নক করলো, আমরা খুললাম, তারপর কিছুক্ষণ গল্প করার পর বের হলাম যে যাব। তো আমাদের হোস্টেলটা ছিল স্কয়ার শেপের, 4 তলা পর্যন্ত পুরাটাই স্কয়ার ছিল, বাট 5 তলাটা হাফ ছিল, মানে পুরাটা ছিল না। 5 তলায় যাওয়ার একটাই সিঁড়ি। তো আমরা গেলাম, 4 তলা ক্রস করলাম। 4 তলায় তখন কলেজের মেয়েদের ছুটি ছিল, সো 4 তলা একদমই বন্ধ ছিল। 1টা কি 2টা করিডোরে লাইট জ্বলতেছিল, আর কেউই ছিল না, কিছুই ছিল না। তো তারপর 5 তলায় গেলাম। 5 তলা একদম পুরাই অন্ধকার, মানে কিছুই, কোনো লাইটই নাই। ইভেন আমরা ব্লকের লাইট জ্বালায় দেখার চেষ্টা করলাম যে লাইট কি জ্বলে কিনা, কিন্তু মানে কোনো লাইটই নাই, কিছুই নাই। তো আমরা 4জন হাত জড়াজড়ি করে ধরে গেলাম, পুরা 5 তলা ঘুরলাম, দেন ওই রুমটার পাশে আসলাম, লাস্টের যে রুমটা যেটা নিয়ে এত স্টোরি। তো গেলাম, তো আমার 4জন ফ্রেন্ডের মধ্যে একজন বলল যে এইটাই সেই রুম যেটা নিয়ে এত কথা বলে। তো আমরা বলতেছিলাম কি যাবি, মানে আমরা খুব মজার মুডে ছিলাম। তো ফ্রেন্ড বললো যে চল গিয়ে দেখি। খুব সারপ্রাইজিংলি দেখলাম যে রুমটা জাস্ট শিকল দিয়ে আটকানো, কোনো লক টক কিছুই করা না, কোনো তালা লাগানো নেই, জাস্ট শিকল লাগানো। তো ও ফ্রেন্ডটা খুললো, খোলার পরে গেলাম, একজন একজন করে ঢুকলাম। কেমন বাজে একটা গন্ধ ছিল, এটা আমি বলে বুঝাতে পারবো না। প্রচন্ড ঠান্ডা রুমটা, হ্যাঁ অনেক বেশি ঠান্ডা। যদিও অক্টোবরে ঠান্ডা থাকে, বাট এত ঠান্ডা থাকার কথা না। আচ্ছা। তো গেলাম, দেখলাম যে 4টা বেড, 4টা ডেস্ক ঠিক মতোই আছে। তো যাওয়ার পর আমরা দুষ্টামি করতেছিলাম, কেউ কি আছো দেখা দাও। তো একজন বললো যে প্ল্যান চেট করবা, এত কিছু করার দরকার নাই। তো এমনিতেই বলতেছিলাম কেউ থাকলে আসো, তুমি না সবার সামনে আসো আসো, এরকম বলতেছিলাম। তো আমরা 5 কি 7 মিনিট ছিলাম, তারপরে মানে ওইটা বলার পরে আমরা নিজেরা নিজেদের মতো কথা বলতেছি যে এখানে ও এটা দেখছে, ওই মাসি এটা বলছে, এখানে নাকি এরকম হয়েছে। হঠাৎ যে একটা জানলা ছিল বাইরের দিকে, যেটা মানে একদমই বাইরের দিকে, ওইটা ভিতরের দিকে না, 4 কোণা শেপের ছিল, বাইরের দিকে ছিল জানলাটা। জানলায় জাস্ট মানে মনে হলো কেউ জাস্ট একটা ধাপ করে একটা আওয়াজ হয়েছে, আর কিছুই না।
ওই আওয়াজটা শোনার সাথে সাথে আমরা 4 জন পুরা সাইলেন্ট, মানে হঠাৎ করে ভয়টা চলে আসছে যে এরকম কি। তো এমনিতেই ভালো লাগতেছিল না, পরে মানে ওইটা শোনার পর আরো বলতেছিলাম যে ওকে চলো চল যাই, অনেক হয়েছে এরকম বলার পরে তখন আর থাকতে ইচ্ছা করছিল না, বা ওই জায়গাটা ভালো লাগছিল ইচ্ছা না, করতেছিল না, বিকজ মনে হচ্ছিল যে কিছু একটা দেখতেছে, মানে কেমন জানি লাগতেছিল, ওই আওয়াজটা হওয়ার কথা না। এবং আপনি আমাকে ফোনে বলছিলেন যেভাবে যে মনে হচ্ছিল যে কেউ আপনাদেরকে লক্ষ্য করছে বা এরকম। ওইটা ওই যে করিডোর, তারপর তাড়াতাড়ি বের হয়ে গেলাম, করিডোর দিয়ে যখন আসতেছিলাম, করিডোর গুলো অনেক লম্বা লম্বা, করিডোর দিয়ে যখন আসতেছিলাম তখন মনে হচ্ছিল যে আমরা এত তাড়াতাড়ি বের হয়েছি যে আমরা দরজাটাও লক করি নাই, আর ওই সিকলটা দিয়েও আর লক করি নাই। তো মানে এত তাড়াতাড়ি বের হয়ে আসতেছিলাম যে মনে হচ্ছিল যে 5 তলা থেকে কখন নামবো। আচ্ছা। আর তখনই মনে হচ্ছিল যে মেবি কিছু একটা আসতেছে, কিছু একটা দেখতেছে, নর্মালি ভয় পেলে যেটা হয়। তারপরে কোন রকমে নামলাম, 4 জন আমরা এত বেশি ভয় পেয়েছিলাম যে ওই দিন আর কেউ কোনো কথা বলি নাই কারোর সাথে, জাস্ট ওরা 2 জন দোতলায় নেমে গেল, আমরা 2 জন আমাদের রুমে চলে গেলাম। পরের দিন সকালে জাস্ট কথা হইতেছিল যে কি হলো, এটা মেবি যাওয়া উচিত হয় নাই, বেশি ফাজলামি হয়ে গেছে। তো ওই দিনের পরের দিন, ওই দিন রাত 12টা থেকে আমার বার্থডে ছিল। তো আমার ফ্রেন্ডরা এমনিতেই বলতেছিল যে পারমিশন ছাড়া কালকে যাওয়া হয়েছে, তো আজকে আর আমরা আসবো না। 12টায় যখন ঘন্টা দিবে, আমাদের আবার ঘন্টা দিত ভিতর বাড়ি থেকে, যখন ঘন্টা দিবে তো তোমরা বের হও, তোমরা 2 জন। ওকে। তো 12টা বাজলো, আমার ফ্রেন্ড যেটা আমার সাথে ছিল আমাকে উইশ করলো, তারপরে বের হলাম। বের হয়ে কিছুক্ষণ ব্লকে দাঁড়াইছিলাম, গল্প করতেছিলাম। তো ওরা আসলো, ওরা ওদের রুমের দরজা খুলে আসেনি, মানে 4 কোণা শেপের যেহেতু ছিল, আমরা এই সাইডে ছিলাম, ওরা ওই সাইডে ছিল, সো দেখা যাক। তো ওরা বের হলো, বের হওয়ার পর ইশারায় উইশ টিশ করলো, ওকে। তারপরে আমরা বাথরুমে গেলাম, ব্রাশ টাশ করলাম, দাঁত, যে এখন ঘুমাবো। তো বাথরুম থেকে যখন আসলাম, তো আসার পরে ব্লকে একটু দাঁড়াইছি যে দেখি তো ওরা ঢুকে গেছে নাকি রুমের মধ্যে, না ওরা আসে। তো ওদের দেখতে 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 হঠাৎ 4 তলায় উঠার যে বরাবর সিঁড়িটা, ওইটার দিকে চোখ পড়লো। আচ্ছা। ওইটা মানে আমি যেটা দেখছি, আমার এখনো ভাবলে মানে এত বেশি ভয় লাগে যে আমি দিন ওটা কি দেখছি। আচ্ছা। আমি মানে তাকাইছি আর দেখতেছি যে একটু অন্ধকার অন্ধকার তো ছিল, এত বেশি অন্ধকারও ছিল না যে কিছুই দেখা যাবে না, এত বেশি লাইটও ছিল না যে সবই দেখা যাবে। হ্যাঁ, আমি দেখতেছিলাম যে কিছু একটা একদম উপরের স্টেপে বসে আছে সিঁড়িতে। আমি আমার 1 বছরের ওই হোস্টেল লাইফে কখনো কাউকে একা বের হতে দেখি নাই। আচ্ছা। সেখানে ওইখানে আমি যাকে দেখছি সে জাস্ট একা, এন্ড জাস্ট মানে বসাটা এত অ্যাবনর্মালি ছিল যে জাস্ট সে চুপচাপ বসেছিল 2 হাঁটুর উপর, মানে এরকম করে জাস্ট চুপ করে বসেছিল। আর আমি এটা দেখতেছিলাম যে অন্ধকারে কিছু একটা বসে আছে, জাস্ট বসেই আছে। আমি এত ভয় পাইছি যে আমি আমার পাশের ফ্রেন্ডটাকেও কিছু বলতে পারতেছিলাম না, যে আমি জাস্ট শকড হয়ে গেছি। তো আমি যখন খেয়াল করলাম ওর দিকে, মানে দেখলাম যে ও ঠিক সেম দিকে তাকায় আছে, বাট দ্য থিং ইজ কেউ কাউকে কিছু বলতেছি না। ও জাস্ট আমার মানে গায়ে হাত দিল এন্ড বললো যে সুমাইয়া, আমি যেটা দেখতেছি, হ্যাঁ, ও আমাকে জাস্ট গায়ে হাত দিলেন, বললো সুমাইয়া আমি যেটা দেখতেছি তুইও কি সেটাই দেখতেছিস? আমি ওদিকেই তাকাইছি, আমিও বলতেছি যে হ্যাঁ আমি ওইটাই দেখতেছি, তুইও কি দেখতেছিস? বলে যে হ্যাঁ। আচ্ছা। দেখার পর জাস্ট মানে এত আপনারা 2 জনই 2 ফ্রেন্ডই একসঙ্গে একই জিনিস দেখলেন? সাথে, হ্যাঁ। আচ্ছা। দেখার পরে
ও জাস্ট, আমি জাস্ট বললাম যে এটা কে, ও বললো যে জানি না। ও মানে এত বেশি কনফিউজ হয়ে গেছি দুইজনের, এত বেশি ভয় পেয়ে গেছি যে নড়তেও পারতেছিলাম না। আচ্ছা, তো আমার ফ্রেন্ডটা জাস্ট শুধু আমার একটা হাত ধরলো, টেনে রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে দরজা আটকায় দিয়েছে। দরজা আটকায় দিয়ে ও এমন ভাবে কাঁপতেছিল, মানে আমিও কাঁপতেছিলাম। আমার জাস্ট একটা জিনিস মনে হইতেছিল যে, মানে আমি জানি না আমার কেন এটা মনে হয়েছে, আমি জাস্ট জোরে বলতেছিলাম যে চল অ্যাটলিস্ট একবার গিয়ে দেখে আসি। বাট ও আমাকে ছাড়তেছিল না। ও বলতেছে যে না, তুই এই রুম থেকে বের হবি না, তুই এই রুম থেকে বের হবি না। ও আমাকে শেষ পর্যন্ত বের হইতে দেয় নাই। সারা রাত আমি সূরা পড়ছি, আমার ফ্রেন্ড হিন্দু ছিল, ও ওটা করছে। সারা রাত ওই দিন যে কিভাবে সারা রাত পার হয়েছে বলতে পারবো না। তারপরে সকাল হওয়ার পরে ফ্রেন্ড যে দোতলায় যে দুইটা ছিল ওদের বললাম যে এরকম এরকম। ওরা ফার্স্টে বিশ্বাস করে নাই। ওরা বলতেছিল যে ফাজলামি করতেছিস, ওই দিন আমরা করছি, এখন তোরা দুইজন আমার সাথে করতেছিস। তো আমরা বললাম যে না সিরিয়াসলি আমি যেটা দেখছি। ও বললো যে হ্যাঁ তোরা ছিলি না তো, তোরা ভয় দেখাস নাই তো। তো ওরা বলতেছে যে না আমরা ছিলাম না, আমরা তোদের ছাড়া কখনো যাব না, আর একা তো অবভিয়াসলি না। রাইট। তো আমি আপনাকে দেখেও এখন বুঝতে পারছি যে আপনি বেশ ভয় পাচ্ছেন, এবং ফোনেও যখন বলছিলেন তখনও বলছিলেন ওই সিনটা আমি আমার লাইফে কখনো ভুলবো না, মানে আমি এত ভয় পাইছিলাম। তারপরে এরকম হওয়ার পর আমার যে ফ্রেন্ডটা যে আমার সাথে যে ছিল ওর তো অনেক ভয় পাইছিল। ওর খুব জ্বর চলে আসে। আচ্ছা, ওর খুব জ্বর চলে আসে। তো মানে শেষ পর্যন্ত এমন হয় যে 3 দিন পর ওর প্যারেন্টস কে কল দেওয়া হয় যে আপনারা ওকে এসে নিয়ে যান, ওর খুব জ্বর, ও কিছু একটাতে মানে খুব ডিস্টার্ব। বাট আমরা তো আর হোস্টেলের টিচারদের ওটা বলতে পারতেছিলাম না যে আমরা ওখানে আসলে গেছি। সো তারপরে ওকে নিয়ে যায়। তারপরে আমরাও আমাদের প্যারেন্টসকে ফোন দিই যে এমনিতেই তো ভ্যাকেশন চলে আসছে, সো আমরা কিছুদিন আগেই চলে যাই ছুটি টুটি নিয়ে। তারপরে বাসায় এসে যখন ফোন দিই ওই ফ্রেন্ডটাকে, তো আন্টি বলে যে ওর কি হয়েছে, ও এত ভয় কেন পাইছে, কি হয়েছে। তখন আপনারা এটা বললেন? তখন আমরা বলি। আমার যেটা মনে হয় যে ওই মানে ঘটনাটা খুবই মানে অদ্ভুত টাইপের ছিল, এবং আপনি যেটা দেখছেন সেটা আপনি নিজেও বলতে পারছেন না আসলে, কিন্তু দেখে আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে কেউ ওখানে বসে আছে। কিন্তু এইটাই মানে যে সমস্ত ঘটনা শুনেছিলেন বা পরে যখন বন্ধু বান্ধবদের সাথে এইগুলো শেয়ার করলেন, তখন তারাও কি এরকম কোনোদিন কখনো কিছু দেখেছে? এরকম অনেকবার হয়েছে। ওই জায়গাটায় আমাদের হোস্টেলটা মেইনলি ছিল শ্মশানের উপরে। এইটাই আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আপনাদের হোস্টেলে যখন হয়েছিল তখন শ্মশানের উপরে সেটা তৈরি করা হয়েছিল। অনেক পুরানো একটা হিন্দু ফ্যামিলি, স্টিল তারা ওখানে আছে, এন্ড ওই হোস্টেলটাও আছে। ওই নতুন বিল্ডিংটা যখন করে তো সেটা একটা শ্মশান ছিল, সেইটার উপরে করে। রাইট। অনেক মানে কি বলবো যে আমি যখন শুনেছিলাম তখন আমি অনেক ইন্টারেস্টেড ছিলাম। তো আপনি কষ্ট করে স্টুডিওতে এসেছেন, এবং উইথ আপনার সাথে আপনার মা আছেন, এবং আমি একটু তার সাথে একটু হ্যালো করতে চাই। সেটা হচ্ছে যে আন্টিকে যখন এই ঘটনাটা ও এসে জানালো যে এরকম একটা ঘটনা ঘটেছে আর কি, তখন আপনি কি বলেছিলেন? না আমি আর কি বলবো, বললাম যে ওর বাবা বললো যে তুমি একা একা কখনো বের হবে না, আর প্রশ্ন ওঠে না, এত দেখার কোনো আগ্রহ আর তুমি করবা না, কোনো কিছু জানারও না, জাস্ট পড়াশোনা করতে গেছো, পড়াশোনাটাই করো, বেশি দেখে টেকে আবার ভয়টাই পাইবে, অন্য কিছু হয়ে যাবে, এই জন্য আর তুমি আর বের হবে না। ওকে, থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ কষ্ট করে আসার জন্য স্টুডিওতে, এত রাতে আমাদের সাথে জয়েন করার জন্য। এন্ড আপনাদের SMS এবং ইমেলের আজকে একটা উত্তর দিব, সেটা হচ্ছে যে আপনাদের ম্যাক্সিমাম বেশ কিছু আমি বলবো যে ইমেল পেয়েছিলাম আমি, সেটা হচ্ছে যে টিভি সিরিয়াল কবে শুরু হচ্ছে, আর হচ্ছে বৌদিস্ট আসে না কেন। আমি একদম সরাসরি মাইক্রোফোনটা নিয়ে যাচ্ছি। হ্যালো
হ্যালো। বাইরে এটা আমি হ্যাঁ সেটাই। এবং সুমন ভাইয়ের ব্যাপারটা আমি জানি, এই সাকিব ভাইয়ের ব্যাপারটা জানি, সেটা হচ্ছে অনেকে হয়তো দেখছেন সেটা যে এই শীতের সময় আমাদের শীত আসার সঙ্গে সঙ্গে কনসার্ট এত বেশি শুরু হয়েছে যে সমস্ত বাংলাদেশ দৌড়িয়ে বেড়াতে হচ্ছে সব সময় এটা। এবং সুমন ভাই মনে হয় বাম্বারও অনেক বড় একটা কনসার্ট হয়েছে এর মাঝখানে, প্লাস আরো বেশি বাম্বার কনসার্ট এখন ওই বাংলা লিঙ্কের মিউজিক ফেস্ট চলছে। হ্যাঁ সেটাই। ইনফ্যাক্ট নেক্সট ফ্রাইডেতে আমার চিটাং থাকতে হবে, তারপরের ফ্রাইডেতে রাজশাহী থাকতে হবে। আচ্ছা আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সময় এই যে যাচ্ছেন বিভিন্ন জায়গায় কনসার্ট করতেই, সেই সাথে কি 2-1 দিন করে থেকে আসছেন এই ভৌতিস্টের কাজে বা শুটিং এর কাজে বা লোকেশন দেখে আসছেন কি? ব্যাপারটা হচ্ছে কি, এখন আমাদের আর লোকেশন দেখার আর কোনো স্কোপ নেই, কজ আমাদের সবগুলো লোকেশনে, আমরা একটা লোকেশনে একবার গিয়েছিলাম, ওখানে আবার যেতে হবে। আচ্ছা। বাকি সব লোকেশনের আমাদের ইনভেস্টিগেশন হয়ে গেছে এবং লকড। সো আমরা অলরেডি আমাদের লোকেশন দরকার ছিল 6টা। আচ্ছা। আমরা অলরেডি 9টা ইন্টারেস্টিং লোকেশন পেয়েছি, ওখান থেকে 6টা নিয়ে আমরা 12টা এপিসোড হচ্ছে, রাইট? সো আর নতুন লোকেশন হান্টে এখন যাচ্ছি না। এখন এই মুহূর্তে ভৌতিস নিয়েও আমরা অনেক বিজি, একটা কারণে সেটা হচ্ছে যে ভৌতিস্টের তো দুটো পার্ট, একটা স্টোরির, একটা হচ্ছে ফিকশন আর একটা নন ফিকশন, একটা রিয়েলিটি। সো ফিকশনের শুটিং শুরু হয়েছে, একটা ফুল ফ্লেজেড শুটিং চলছে। সো যেহেতু আমরা সবাই কোনো না কোনো কাজে উইকেন্ডে আমরা শুটিং গুলো ফেলতে হচ্ছে একদম, যে কারণে হয় কনসার্ট না হলে ভৌতিসের শুটিং। সো আমরা এখানে রেগুলার আসতে পারছি না। তো এরকম যদি আরো 2-1 সপ্তাহ চলে তাহলে ডেফিনেটলি আমরা আগে জিনিসটা রেকর্ড করে রেখে দিয়ে যাবো, সো দ্যাট টাইম মতো চালানো যায় আর কি। হয়তো লাইভ থাকতে পারবো না তখন। ওকে, কিন্তু হচ্ছে মানে যে এক্সপেরিয়েন্স গুলো আছে বা যা কিছু আছে সেটা আমরা শেয়ার করতে পারবো। বাট দ্য থিং ইজ, সবকিছু যদি এখন বলে দিল টিভি শোটা থেকে দেখবে না, সবাই দেখার জন্য যে পরিমাণ আগ্রহী, এবং টিভি শো নিয়ে একটা অডিয়েন্সদের জন্য, মানে দর্শকদের জন্য একটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে যে ভৌতিস জানুয়ারিতে টিভিতে আসছে না। আচ্ছা, জানুয়ারিতে আসবে না। we're really sorry to say that, but আমাদের কিছু করার নাই। মেইন প্রবলেমটা হচ্ছে যে আমরা যদি এখন ভৌতিসটা শুরু করিও, আমাদের ওয়ার্ল্ড কাপ ফিভার চলে আসছে আর কি চারিদিকে। হ্যাঁ, ওই কারণে তখন আমাদের এমনি একটা ব্রেক নিতে হবে। দেখা যাবে যে ভৌতিস চলছে, বাট আমরা এখানে চিৎকার উঠছি, বাংলাদেশ কি করলো, কি হলো। সো মানে আমরা এটা খুব একটা ভালো, আমি বলবো এটা খুব ভালো ডিসিশন। হ্যাঁ, সো ওই দেশ টিভিতে দুটো বড় বড় আমাদের শো সহ আরেকটা শো আসছে, দুটোই অ্যাকচুয়ালি পিছিয়ে মার্চে নেওয়া হয়েছে ওয়ার্ল্ড কাপের পরে। সো ভৌতিস্ট টিভিতে আসছে মার্চে। সো সবার আরো 2-1 মাস এক্সট্রা, 2 মাস ওয়েট করতে হবে আর কি। মানে অলরেডি সবাই মানে ওয়েট করছে, কিন্তু সবাই একটু যে মানে একটু হ্যালো ট্যালো শুনতে চায় আর কি। না, এই নেক্সট 2 মাস আমরা অনেকবার এসে হ্যালো বলবো। ও ফাইন। ওকে, সাকিব ভাই আমরা ওই শুটিং করছি তো এখন, শুটিং এ অনেক ইন্টারেস্টিং জিনিস শুট হচ্ছে, ওখান থেকে আমরা অনেক নতুন নতুন প্রোমো বানাচ্ছি। আচ্ছা, সো হোপফুলি উইদিন আ উইক অর টু অনেক নতুন প্রোমো অলরেডি কিছু প্রোমো অন এয়ার যাচ্ছে, আরো নতুন জিনিস মেটেরিয়াল নিয়ে টিভিতে অ্যাটলিস্ট কিছুটা দেখা যাবে ভূতেছে আর কি। আশা করছি সেটাই। এবং মানে সবাই মাঝে মাঝে আমার কাছে খুব ভালো লাগে যখন দেখি যে ফেসবুকে সবাই প্রোমোটা আপলোড করে দিচ্ছে, সবাই ট্যাগ করে দিচ্ছে, এবং আবার দেখা যায় যে আমাদের যে ওয়ার্ল্ড আছে, হ্যাঁ সেটাই, মানে এটা মানে অ্যামেজিং একটা ব্যাপার, যে মানে খুবই অদ্ভুত, খুবই। এবং এই 50,000 হিটসের জন্য গুগল আমাদের টাকাও দিচ্ছে। বাহ, সো এটা বিরাট ব্যাপার, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। সো আমরা একটা ব্রেক নেই না, একটা ছোটখাটো ব্রেক নেই, ভালো জিনিস হতে। আচ্ছা, আপনি কি কিছু বলতে চান? হ্যাঁ, পিচ্ছি 2টা বোন, ওরা সাইবা সামিতা, সো প্লিজ ওদের একটু হাই বলে দেন, ওরা এখনো বসে আছে আপনার। ওকে, হ্যালো সাইবা সামিতা, আপনাদের অনেক ধন্যবাদ আছে, কষ্ট করে আমাদের সাথে এত রাত্রে আমাদের সাথে আছেন, থ্যাংক ইউ। এবং আশা করছি যে সবসময়ই থাকবেন এইভাবেই, এবং যতক্ষণ পর্যন্ত আপনারা আছেন ততক্ষণ পর্যন্ত ভূত এফএম চলবে, ততদিন পর্যন্ত ভৌতিষ্ট চলবে। সুতরাং এই বিষয়ে এটা আমি দায়িত্ব নিয়ে বলে দিলাম, পড়াশোনা ঠিক রাখতে হবে, এটা দায়িত্ব নিয়ে বলে দিলাম আমরা, যে এটা কোনো সমস্যা নেই। চলে যাব গানে, এন্ড ইন দ্য মিন টাইম করে আমাকে এসএমএস, আমি দেখতে পাচ্ছি নীলিমা এসএমএস করেছেন ভ্যাম্পায়ার, এসএমএস করেছেন সানি এফএম, রুবেল, পুতুল, লিঙ্কন, পার্থ, চিন্তাশীল, অনুপ, আচ্ছা সামিয়া এসএমএস করেছেন আমাদের রিফাত, তানভীর, জিএম মনির, অনিক সহ আরো অনেকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকের নামের আগেই ডিমন আছে, এভিল আছে, ডেভিল আছে, অনেক কিছু লিখে আপনারা এসএমএস করেছেন, এবং মানে কি বলবো যে বিষণ্ণ আর্তনাদ এই টাইপের এসএমএস আসছে। সো শুন ভাই, এরকম কিন্তু ভ্যাম্পায়ারকে একটু জিজ্ঞেস করলো যে এখন ব্লাডের রেট কত। ওকে,
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম, সাথে আছি রাসেল, এবং একটার পর একটা এসএমএস পাচ্ছি আপনাদের। বাদশাহ ভাই আমাদের এসএমএস করছেন রাজশাহী থেকে, এবং তিনি জানিয়েছেন যে ফ্রাইডে প্রত্যেক উইকে একটা কেন, যদি উইকে প্রত্যেক দিন ফ্রাইডে হতো তাহলে অনেক ভালো হতো, এবং প্রতিদিন ভূত এফএম শোনা যেত। আমরাও চাই যে সেরকমই কিছু একটা হোক, বাট হয়নি আনফর্চুনেটলি। ক্যাসপার নিশান লিখেছেন, হাই সুমন ভাই কেমন আছেন? সুমন ভাই অনেক ভালো আছেন এবং তিনি তাকে অনেক মিস করছেন, সুমন ভাইকে সেটা জানিয়েছেন। আমরা জানিয়ে দিলাম সুমন ভাইকে যে অনেক মিস করেছেন আপনি। অনিন্দ লিখেছেন, ভাই আমি রেগুলার ভূত এফএম শুনি, আমার বাবা এটা খুব পছন্দ করেছে, এই জন্য ভূত এফএম কে শুভেচ্ছা জানাচ্ছি। ভূত এফএম এর পক্ষ থেকে আপনাকেও এবং আপনার বাবাকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের এসএমএস করেছেন তপু মিরপুর থেকে, আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন নিঝুম ছাড়া আমাদের এসএমএস করেছেন টুটুল, এস্তা, তানভীর, ভ্যাম্পায়ার বলেছেন যে আমি ব্লাড খাই উইদাউট মানি বিকজ আমার বাড়ির পাশে কষায়ের দোকানের অভাব নাই। অলরাইট। নীলপরি লিখেছেন, আচ্ছা নীলপরি লিখেছেন, ভ্যাম্পায়ারও এত রাতে ভূত এফএম শোনে? ভ্যাম্পায়ার তো দিন মাইক আছে, ভ্যাম্পায়ার তো এখন শুনবে, সেটা ঘুম থেকে উঠলো, ভ্যাম্পায়ার কেবল ঘুম থেকে উঠলো এবং সারা রাতে অনেক কাজ আছে, সেরকম একটা ব্যাপার আর কি। অলরাইট। এছাড়া আমাদের এসএমএস করেছেন সিসেল, এসএমএস করেছেন আমাদের ধ্রুব তারা, রূপকথার বালিকা ভ্যাম্পায়ার। আচ্ছা, এছাড়া আমাদের এসএমএস করেছেন নয়ন সহ আরো অনেকে। আচ্ছা, আমরা বরং একটা আমাদের আরেকজন গেস্ট আছে, তার কাছ থেকে ছোট্ট একটা ঘটনা শুনে আসি, তারপরে আবার ফিরে আসছি। না, আপনার নামটা একটু বলবেন? আমি রাসেল। ওকে। আমি আসছি মতিঝিল থেকে। আমি এখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি অনার্স থার্ড ইয়ার ফিনান্স এন্ড ব্যাংকিং সাবজেক্টে পড়ালেখা করছি। ওকে। তো আমার যে ঘটনাটা সেটা হচ্ছে 2000 সালে আমরা কিছুদিনের জন্য আমরা যশোরে আমরা ছিলাম। তো সেখানে আমরা যে বাসাটাতে থাকতাম, ওই বাসাটা ছিল 4 তলা। আমাদের বাসার সামনে একটা মাঠ ছিল এবং মাঠের এক সাইডে, মানে মাঠের ডান সাইডে আমাদের একটা পরিত্যক্ত একটা, মানে অনেক পুরানো একটা বাসা ছিল, যেখানে কেউ থাকতো না, অনেক পুরানো। আমরা প্রথম থেকেই ওটা দেখে আসছি আর কি। আচ্ছা। তো আমরা প্রতিদিন মাঠে খেলাধুলা করতাম। তো মাঠে খেলাধুলা করার মধ্যে খেলা যখন শেষ হয়ে যেত বিকাল টাইমে, তখন আমরা এক্সট্রা টাইমে আমরা অনেক সময় ফ্রেন্ডসরা মিলে আর কি অনেক গোল্লা ছুট, তারপর টিলস প্রেস, মানে তো, এবং আমাদের ইনস্ট্রুমেন্ট যে ব্যাট বল এগুলো ওখানে রেখে খেলতাম। তো প্রতিদিনের মতো আমরা একদিন এরকম খেলাধুলা করতেছিলাম। তো হঠাৎ আমাদের খেলাধুলার নিয়ম ছিল কারেন্ট আসলে ইলেকট্রিসিটি চলে আসবে, যে সময়টা ইলেকট্রিসিটি থাকতো না সেটুকু সময় আপনারা, হ্যাঁ, আর ওটা আসার সাথে আমরা সবাই বাসা চলে যাই। তো একদিন খেলা শেষ না, মানে খেলা করতে করতে কারেন্ট চলে আসে। তো আমরা সবাই যার যার মতো বাসায় চলে যায়, মানে দৌড় দিয়ে। তো আমি এবং আমার ছোট ভাই রাফি ও আমার দুজনে একসাথে চলে যায় বাসায়। তো আমাদের আর মানে ওই ব্যাট বল গুলো ওই রুমের মধ্যে আমরা রেখে আসছিলাম, তো ওইটা আমাদের নিতে মনে ছিল না। আচ্ছা, ওটা আমরা ভুলে রেখে আসছি ওখানে। তো বাসায় যাওয়ার পরে আমরা রাতে খাওয়া দাওয়া করি, পড়াশোনা করে টিভি দেখে আমরা ঘুমানোর সময় হঠাৎ আমাদের মানে মনে পড়ে যে আমাদের ব্যাট বল গুলো আমরা রেখে আসছি। তো পরদিন আমাদের ইম্পর্টেন্ট একটা খেলা ছিল, তো আমরা মনে করি যে ওটা তো আমাদের ফেরত আনার দরকার, নাহলে তো আমার পরদিন যদি চুরি হয়ে যায় তাহলে আমরা তো খেলতে পারবো না। আর তাছাড়া অনেক সমস্যা ছিল, এই জন্য আমরা ডিসিশন নিই যে যেভাবে হোক আজকে রাতের মধ্যে ওটা আমরা ব্যাক আনবো এবং আব্বু আম্মুকে না জানিয়ে যাবো, কারণ আব্বু আম্মু যদি এত রাতে আমরা বের হওয়ার কথা বলি অবশ্যই মাইন্ড করতে পারে, বকাঝকা করতে পারে। তো যথারীতি আমরা 11টা বা 11:15 বাজার পর আব্বু আম্মু ঘুমানোর পরে আমরা দুজন মিলে বের হই। আচ্ছা। তো বের হওয়ার পরে আমরা আস্তে আস্তে মাঠের দিকে যাচ্ছি। মাঠের সাইড থেকে বিল্ডিং এর কাছাকাছি যেতে যেতে আমরা আস্তে শব্দ পাচ্ছি, মানে ব্যাট বলের খেলার আওয়াজ পাচ্ছি আমরা, যেটা পরিত্যক্ত বাসা ছিল ওই বাসার মধ্যে থেকে। ওই বাসার মধ্যে থেকে আমরা পুরো ক্লিয়ার দুজনে আমরা সাউন্ড শুনতেছি। আমি আমার ভাইকে জিজ্ঞেস করছি যে তুই কি সাউন্ড পাচ্ছিস কিনা, বলে হ্যাঁ সাউন্ড পাচ্ছি, তো খেলাধুলা করতেছি কে জানি। তো তারপরে আমরা কাছাকাছি যাই, কাছাকাছি যেতে যেতে সাউন্ডটা আরো ক্লিয়ার হয়। তো এরপরে আমরা ওই বেলকনিতে যখন পা রাখি রুমের মধ্যে ঢোকার আগেই, তখন সাউন্ডটা পুরোপুরি অফ হয়ে যায়।
আচ্ছা, সাউন্ড গুলা মানে পুরোপুরি অফ হয়ে যায় এবং আমরা হয়তো ভাবছি যে আমাদের দেখে হয়তো কেউ খেলাগুলো বন্ধ করে দিছে। আচ্ছা, তো তারপরে আমরা যেটা রুমে ঢুকলাম, রুমে ঢুকে আমরা টর্চ লাইট নিয়ে বেরিয়েছিলাম। তো টর্চ লাইট মারলাম, তো লাইট মেরে দেখলাম যে ব্যাট বল চারিদিকে ছড়াই ছিটাই পড়ে আছে, কোনোটা এক জায়গায় নাই। এবং আমাদের টোটাল 3টা বল ছিল, একটা বল এক কোনায় আর একটা বল ড্রপ করতেছে, ড্রপ করে ঢালু মাটি যেদিকে সেদিকে এগিয়ে যাচ্ছে আর কি, মানে ড্রপ করতে করতে যাচ্ছে। তো আমরা এই জিনিসটা দেখে একটু ভয় পেলাম আর কি, যে কি ব্যাপার, কেউ নাই, সাউন্ড হচ্ছিল তখন, বাট এখন বল ড্রপ করতেছে, এই জিনিসটা কিভাবে সম্ভব। তো জানালার ওই সাইডে আমরা সাথে সাথে দৌড়ে গিয়ে লাইট মেরে দেখলাম যে ওই সাইডে কেউ নেই, মানে ঘরের অপোজিটে, কারণ ওখানে ছিল ফাঁকা জায়গা, ওখানে যদি কেউ দৌড়ে যেত অবশ্যই আমরা দেখতে পেতাম। তো কেউ ছিল না। তো আমরা যথারীতি আমাদের ব্যাট বল আমরা গোছানো শুরু করলাম। গোছানো শুরু করে আমাদের বল যেহেতু একটা পাইনি, তো তখন 5 থেকে 3 নম্বর রুম থেকে, ওখানে পরপর 3টা রুম ছিল, তো 3 নম্বর রুম থেকে আমরা আবার একটা বলের আওয়াজ পেলাম আর কি, মানে দেওয়ালে বলটা মারলে, টেনিস বল যেভাবে মারলে আওয়াজ হয়, সেম এই আওয়াজটা আমরা পাইছি। তো আমরা মানে বললাম যে এখানে আমরা যাই, বলটা ওই রুমে কেউ আছে হয়তোবা। তো এখানে যাওয়ার মানে মাঝখানে রুম থেকে আমরা যাই, মাঝখানে রুম থেকে আমরা লাইট মারি, এবং লাইট মেরে যেটা দেখলাম সেটা যে উপর থেকে একটা মানুষ মানে শূন্যের উপরে ভেসে আছে, মানে ঝুলে আছে উল্টা হয়ে। আচ্ছা, এবং তার পুরো শরীরটা কাফনের কাপড় দিয়ে পেঁচানো এবং তার পা থেকে মোড়ানো কাফনের কাপড়টা, এবং মাথার নিচের সাইডটা খোলা। এবং আমরা দুজনে স্পষ্ট এই জিনিসটা দেখছি। দুজনে কি একই জিনিস দেখছি? একই জিনিস, আমরা দুজনে সেম জিনিসটা দেখছি। দেখার সাথে সাথে লাইটটা যে আমরা মারছি, ওই লাইটটা মারার সাথে সাথে ওই যে মানুষটার যে মাথাটা, এই মাথাটা মানে আমাদের দিকে মুখ, ফেসটা আমাদের মুখ দিকে মুখ করা ছিল, এবং চোখ খুলে চাইছে আমাদের দিকে, মানে লাইটটা অন করার সাথে সাথে। তো এই জিনিসটা দেখে আমরা আর মানে এত ভয় পাই, আর দেখে আমাদের মানে ওখানে কোনো ভাষা ছিল না যে ওখানে কি করবো আমরা। আশেপাশে তেমন বাসা বাড়ি নাই, চিৎকার করে তো কোনো লাভ নেই। আমরা দুজনেই ব্যাট বল ফেলে এক দৌড়ে আমরা মানে একদম যেভাবে পারছি আমরা, যেভাবে দৌড়ে এক দৌড়ে আমরা বাসার মধ্যে ঢুকে গেছি। মানে দরজাটা খোলা ছিল, আমরা খুলে বের হয়েছিলাম। তো ঢুকে আমরা আব্বু আম্মুকে মানে জায়গায় তুলি এবং ঘটনা বলি। তখন আব্বু আম্মু আমাদেরকে আস্তে আস্তে ঠান্ডা পানি খাওয়ায়, দোয়া দুধ পরে মানে আমাদেরকে নর্মাল স্বাভাবিক করে আর কি। মানে এই যে শব্দ, ভিতরে যে শব্দ শোনাচ্ছিলেন, এটা আপনারা দুজনেই শুনেছিলেন এবং যা দেখেছেন দুজন একই সাথে আমরা একই জিনিস শুনছি এবং একই জিনিস দেখছি। আর কেউ দেখেছে আশেপাশে কেউ কখনো ওখানে? না, ওখানে আর আশেপাশে আমরা শুনছি যে আমরা ওখানে নতুন গেছিলাম তখন, তো আমরা তেমন জানতাম না, বাট মানুষের মুখে শুনছি যে ওখানে অনেক কিছু ঘটনা হয়েছে। এবং একটা জিনিস যে ওখানে 2টা লাশ পাওয়া গেছিল। আচ্ছা, 2টা মার্ডার করা লাশ, একটা গলা কাটা লাশ ছিল আর একটা এমনি মরা লাশ, মানে মার্ডার কর 2টা মার্ডার লাশ পাওয়া গেছিল। ওকে, ঠিক আছে। সো আমি যেটা মনে হচ্ছে যে আপনারা তো মানে যখন এই ঘটনা ঘটেছে তার আগে তো জানতেন না যে ওখানে কোনো কিছু ঘটে বা এরকম কিছু না? আমরা জাস্ট নর্মালি ওরকম কিছুই তেমন ফেস করি নাই। তাছাড়া আমরা একদিন রাতে আমরা ওরকম ওই বাসার সামনে থেকে আমাদের সাইকেল ছিল, সাইকেলে আমরা এরকম ভুলে রেখে চলে আসছিলাম। তো আমি আর রাফি দুজন মিলে সাইকেলটা নিয়ে আসছিলাম রাতের বেলা। তো আমরা তখন কিছুই দেখিনি, সেদিন একদম আকস্মিক ভাবে এটা হয়েছিল। ওকে, সো আমরা আরো একটা ঘটনা জানলাম এবং সেই সাথে দেখছি যে আপনাদের কিছু এসএমএস পড়ে ফেলতে চাই। হাসিব লিখেছেন, আমাদেরকে এসএমএস করেছেন রূপা, এসএমএস করেছেন আমাদেরকে নিশান, এসএমএস করেছেন শাওন, এসএমএস করেছেন ড্রাকুলা। ওকে, আমরা সবাইকে পাচ্ছি আস্তে আস্তে। শোভন, ফয়সাল এসএমএস করেছেন শোয়েব চট্টগ্রাম থেকে, মৌমিতা ফ্রাইডেতে ভূত এফএম হওয়ার কারণে একটা অসুবিধা হয়, তিনি অন্য কোনো ডেতে এটা করা যায় কিনা বলেছেন, আমরা চিন্তা করে দেখব। আচ্ছা, এছাড়াও আমাদেরকে ইনাম এসএমএস করেছেন, নিরো এসএমএস করেছেন, অমিত এসএমএস করেছেন নয়ন সহ আরো অনেকে এসএমএস করেছেন ghost.com। ওকে, আস্তে আস্তে আমরা সবাই পাচ্ছি। হ্যাঁ, কি অসুবিধা? হ্যাঁ, মানে অসুবিধাটা কিসের? হ্যাঁ, মানে কি অসুবিধা?
কিরকম কে লিখছে অসুবিধা হয় ফ্রাইডেতে? ও আচ্ছা ফ্রাইডে, আচ্ছা অসুবিধাটা হয় হচ্ছে এরকম যে অনেকেরই যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে শনিবারে অনেকের অফিস থাকে, আচ্ছা আচ্ছা, বা কলেজ থাকে বা মানে ইউনিভার্সিটি থাকে, তো সেই কারণে হয় কি যে সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, তো আমার মনে হয় যে একটু কষ্ট মানে আমরা অন্য কোনো দিন করতে পারি, একদিন লেট করে গেলে প্রবলেম, একদিন লেট করে গেলে বা একদিন একটু কষ্ট হয় হলোই বলতে। আর অফিসে সবাইকে যদি কনভিন্স করতে পারে বা ইউনিভার্সিটি সবাইকে, সবাই যেন শুনে, সেটা সবাই একটু লেটে যাবে, তাহলে প্রবলেম সলভ। বিশেষ করে টিচারদেরকেও আমরা আরো কিছু, আমাদের মধ্যে আরেকজন কিন্তু পরে এসছেন, আমাদের জিবরান ভাই একটু পরে জয়েন করেছিলেন এবং তখন আমরা এবং জিবরান ভাইয়ের সঙ্গে আরো একজন মানে খুবই ডিমান্ড কিন্তু সেদিনের ঘটনা জানার পরে, হ্যাঁ অস্ট্রেলিয়া ফেরত মিস্টার রেজা আলী। হ্যাঁ, আপনি একটু হাই বলেন সবাইকে। হ্যালো, নাম্বার ওয়ান এগেন আমি জিবরান ভাই, সাকিব ভাই এবং সুমন ভাইকে থ্যাংক করতে চাচ্ছি এই অপরচুনিটি দেওয়ার জন্য, এন্ড অ্যাবভ অল আপনাকেও থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো আমরা কি জীবন ভাই কি এখন প্ল্যান কি করা যায় এখন? প্ল্যান টু রুল দ্য ওয়ার্ল্ড, না সরি, ভাষায় যাওয়া যায় শেষ, সেটা করলে খুব মুশকিল আছে। সাকিব ভাইয়ের ঝুলিতে কিছু আছে নাকি? ঝুলিতে সাকিব আমার ঝুলিতে আছে, এবার আমি আজকে কিছু বলতে চাচ্ছি না। আজকে উচিত ভাই আমরা আমাদের পপুলার রেজাকে নিয়ে আসছি। ওকে, রেজা ভাই তাহলে একটা হোক। রেজা বেশ ইন্টারেস্টিং একটা গল্প আছে ইনভলভিং গ্রেভইয়ার্ড। ওকে, সো একটু শুনি, আমার ভালো লেগেছে, আমরা এটা একটু শুনি। রাইট, থ্যাংক ইউ সাকিব ভাই। যদিও জিনিসটা অস্ট্রেলিয়া হয়েছে, প্লিজ অস্ট্রেলিয়া যত আমরা খারাপ বলি অত খারাপ না। দে মাইট লুজ দি অ্যাশেজ, ইটস ওকে, ব্যাপার না। অনেকদিন পর। সো বেসিক্যালি ভাই আমার যে স্টোরিটা হয় এটা বেসিক্যালি ভাই আমরা ফ্রেন্ডরা মিলে উই ওয়েন্ট অন আ ট্রিপ আর কি, বুঝছেন? তো আউটস্কার্টস অফ, মানে আমি যে সিটিতে থাকি মেলবোর্ন, ওইটার আউটস্কার্টসে আমরা কয়েকটা ফ্রেন্ডরা মিলে ট্রিপে গেছি। সেম ফ্রেন্ডস যাদের সাথে প্রিভিয়াস যেসব স্টোরি বলছি সমস্ত ঘটনাগুলো ঘটেছিল গিয়েছি, রাইট? তো অ্যাজ ইউজুয়াল আমার যেহেতু এইসব জিনিস আরো বেশি ইন্টারেস্ট, আমি সবসময় ড্রাইভ করলেই ইমাজিন করি যে রাস্তা দিয়ে এখন কেউ হেঁটে যাবে, এরকম কিছু দেখতে থাকে। এনিওয়ে ফাইন, তো আমরা একটা জায়গায় ক্যাম্প করবো। তো ক্যাম্পিং এর ওয়েতে আমরা দিনের বেলা যখন যাচ্ছি আমরা একটা গ্রেভিয়ার্ড দেখলাম যে আছে, এবং গ্রেভিয়ার্ডটা মানে কোনো নর্মাল গ্রেভিয়ার্ড না, মানে গাছ ঝুলে আছে কবরের উপরে, কবরের ভিতর থেকে গাছ গজিয়েছে, মানে কেমন জানি ইটস উইয়ার্ড ইন আদার ওয়ার্ডস, বুঝছেন? সিম্পলি পুট, মানে অর্ডিনারি কোনো কবরস্থান না, মানে এটার সামনে দিয়ে যে কোনো কেউ গেলে মানে একটু ডিস্টার্ব ফিল করবে, ব্যাপারটা এরকম আর কি, বুঝছেন? তো ভালো কথা, আমরা গিয়ে ক্যাম্প ট্যাম্প করলাম, এভরিথিং গুড। তো রাত্রে যখন আমরা খেতে বের হয়েছি, তো মানে ব্যাপারটা গ্রেভিয়ার্ডটা বুঝছেন রাস্তার ঠিক কর্নারে প্লেস করা। আচ্ছা, তো আমরা টার্ন করে যাই এদিকে, আর ঠিক কর্নার হচ্ছে গ্রেভিয়ার্ডটা। তো আমরা রাত্রেবেলা খাবার কিনতে বের হয়েছি। তো যখন আমরা রাস্তাটা ক্রস করতেছি, তো আমার একটা ভাই আমাকে বলে বসলো, আচ্ছা রেজা, এখানেই না গ্রেভিয়ার্ডটা ছিল আসার সময়। এন্ড আমি গাড়িটা অ্যাকচুয়ালি থামাইছি ইন দ্য মিডল অফ দ্য রোড, মেলবোর্নে, এটার জন্য আমরা ফাইন করে, বাট লাকিলি সেদিন ছিল না। সো আমি গাড়িটা থামাই, দেখলাম কোনো গ্রেভিয়ার্ড নাই। আচ্ছা, ফাইন, আমার কাছে ব্যাপারটা উইয়ার্ড লাগছে। আমি হেডলাইট মেরে দেখলাম এভরিথিং, গ্রেভিয়ার্ডটাকে খুঁজেই পাওয়া যায় নাই। আচ্ছা ফাইন, ঠিক আছে, হয়তো আমরা ভুল রাস্তা দিয়ে গেছি বা সামথিং। পরের দিন সকালে যখন আমরা আবার বের হয়েছি, গ্রেভিয়ার্ডটা ওইখানে দেখলাম। তো আমার কাছে জিনিসটা একটু উইয়ার্ড লাগছে যে কেমনে সম্ভব, এটা হইতে হয় না এসব নর্মালি। ফাইন, তো আমি দিনের বেলা যখন যাচ্ছি, কোন রাস্তাটাতে, রাস্তার নাম, কোন সময়, এগুলি সব নোট ডাউন করে নিয়ে গেছি, এবং ওইটার ধরেন আশেপাশে 500 মিটার বা 1 কিলোমিটার আশেপাশে যত সব রাস্তা যেতে পড়ছে এবং আসতে পড়ছে, সবগুলোর নাম লিখে এক্সাক্ট লোকেশনটা বের করে গেছি। ওকে, ঠিক আছে। তো রাত্রে যখন আবার আমি বলছি ভাইয়া চলেন এবার গিয়ে দেখি আছে কিনা, এবং বিলিভ ইট অর নট, আমরা পুরার জায়গাটা খুঁজছি, টর্চ নিয়ে নেমে দেখছি কোনো গ্রেভিয়ার্ড পাইনি, এবং পুরা জায়গাটাতে যেরকম গাছ ছিল ওই রকম গাছ সবই আছে, কিন্তু ওই যে গ্রেভিয়ার্ড, মানে খ্রিস্টানদের গ্রেভিয়ার্ডের একটা টুমস্টোন থাকে, একটা মাটির মতন, এটার মধ্যে লোকের নাম, বার্থ ইয়ার সব লেখা থাকে, কিচ্ছু ছিল না, শুধু গাছগুলি যেরকম ছিল ওইগুলি আছে, কিন্তু কোনো গ্রেভিয়ার্ড নেই। তো মানে এটার কোনো আমি রিজন খুঁজে পাইনি, এবং যেহেতু আমাদের সাকিব ভাই এখানে প্রেজেন্ট, ওনার কোন লজিক্যাল এক্সপ্লেনেশন থাকলে আমাদের খুব মানে কি বলবো যে এটা কি হতে পারে। আপনি তো দিনের বেলা দেখছিলেন, রাতে দেখো না? মানে উল্টা হলে কিন্তু ভালো হতো জিনিসটা, যে রাতের বেলায় দেখা গেছে, দিনের বেলায় দেখা যায় নাই।
ওটা হলেও ভালো হতো না, ব্যাপারটা উইয়ার্ড। দিনে দেখা যাবে, রাতে দেখা যাবে না। রাতে কিছু খেয়ে বের হয়েছিল, নর্মালি বের হয়েছিল। আচ্ছা, এটা I don't know how to explain this. ঘটনাটা খুব ইন্টারেস্টিং, বাট এটা বাংলাদেশে হলে ডেফিনেটলি আমরা যেতাম, বাট অস্ট্রেলিয়া স্পন্সর করে তাহলে ইন ফিউচার এরকম একটা কিছু হতে পারে। রেজা আছে অস্ট্রেলিয়াতে, সাজু আছে অস্ট্রেলিয়াতে, রাইট। সো অসুবিধা হওয়ার কথা না। আমরা মানে কি বলবো, ইন্টারেস্টিং জিনিসটা কি আমার মনে হচ্ছে যে could it be a trap or something, like কেউ যদি না নোটিস করে এটা রাত্রেবেলা যাচ্ছিল ওয়াক করে, sounds interesting. না, আমার কাছে যেটা মনে হয় যে নোট ডাউন করার পরে ব্যাপারটা যথেষ্ট উইয়ার্ড আসলে। দিনের বেলা you can see it plain as day, but রাত্রেবেলা it's তুমি কোনো রিসার্চ করেছিলে, মানে কোনো ওখানে কিছু ছিল গ্রেভিয়ার্ড বা? না ভাই, রিসার্চ করার চান্স ওইভাবে পাইনি, বিকজ আমরা বেসিক্যালি ট্রিপে গিয়েছিলাম এন্ড আমরা ভয়ের জিনিস নিয়ে ট্রিপটাকে বেশি ভয়ঙ্কর বানানোর চেষ্টায় ছিলাম। এবং তার থেকেও উইয়ার্ড যেটা হয়েছে ভাইয়া, আমরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হলো রাত্রেবেলা যখন আমরা থেমে টর্চ লাইট দিয়ে দেখছি, ঠিক আছে, গ্রেভিয়ার্ডের ভিতরে আমরা মানে দিনের বেলা যখন পরের দিন আমরা অন আওয়ার ওয়ে ব্যাক যখন আমরা গেছিলাম, আমরা অ্যাকচুয়ালি নোটিস করছি যে আমরা ওইখানে নেমে গ্রেভিয়ার্ডের ভিতরে দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো টুমস্টোন বা কিচ্ছু দেখি নাই, জাস্ট গাছগুলি যেরকম ছিল ওই রকম। তো রাত্রেবেলা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ঘটেছিল, সেটা হলো আমি টর্চ লাইট দিয়ে খুঁজছি, আমার পিছনে একদম দাঁড়িয়ে আছে, মানে অন্ধকার এবং গাছগাছালিতে বেশ অন্ধকার, বুঝছেন। তো ঘটনাটা যেটা ঘটলো যে আমার পিছনের জন আমাকে জাস্ট দাঁড়ায় বললো যে রেজা তুমি নড়ো না, একদম নড়বা না। তো আমি চিন্তা করতেছি যে কি এমন হতে পারে। তো আমি যখন পিছনে তাকালাম, আমার ঠিক পায়ের পিছন দিয়ে আপনার, এটা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ার ডেজার্ট গুলিতে থাকে, মরুভূমির ওইখানে, কিন্তু ওইখানে এটা থাকাটা অস্বাভাবিক যে জায়গায়, সেটা হচ্ছে আপনার মোটা কালো র্যাটল স্নেক বলে, যে লেজের পিছনে যে ঝুঁঝি, যেগুলো আমরা সাধারণত বিভিন্ন মানে কি বলবো যে জিওগ্রাফি চ্যানেল বা এরকম জায়গায় দেখি, সেটাই। ওই জিনিসটা ঠিক এত মোটা এবং খুব মানে অদ্ভুত একটা সাইজ, মানে র্যাটল স্নেক সাধারণত বেশ লম্বা হয়, ওইটা আপনার হয়তো মানে অ্যাটলিস্ট র্যাটল স্নেক নর্মালি আপনার 3-4 ফিট 5 ফিট লম্বা, ওইটা টাইনে টুইনে 1.5 ফিট কি 1 ফিটেরও ছোট ছিল, বাট মোটা, বেশ মোটা, আমার পায়ের পাশ দিয়ে ঠিক চলে গেল। এবং অন্ধকারেও ওইটাও কালো ছিল, এবং ওইটা এত পরিমাণে কালো যে অন্ধকারে ওই জিনিসটাকে দেখা গেছে, এটা চলে গেল। তো এখন এটার সাথে কবরস্থান, ওইটাকে না দেখা, এটার কোনো রিলেশন আছে নাকি আই হ্যাভ নো আইডিয়া, বাট আমার কাছে জিনিসটা একটু অদ্ভুত লেগেছে, কারণ সাধারণত কবরস্থানে মানে আমাদের ধর্ম অনুযায়ী বলে যে খুব সেফ একটা প্লেস, ওইখানে এরকম অ্যাক্টিভিটি মানে সাপ দেখা, এটা এগুলো খুবই একটা উইয়ার্ড ব্যাপার। ইটস স্টিল সেফ, মানে সাপ তো কিছু করে নেই, সেটাই। সো ইটস নট প্রবলেম, মানে সাপ থাকতেই পারে একটা ওয়াইল্ড জায়গায়। আর এটা একটা হতে পারে যে আমরা বিভিন্ন কালচারে বা ইয়েতে শুনি যে কিছু জায়গা হঠাৎ হঠাৎ দেখা যায়, হঠাৎ দেখা যায় না। সো ইট কুড বি যে এইটা পার্টিকুলার একটা টাইমে দিস প্লেস সাডেনলি এক্সিস্টস এন্ড তারপর ওটাকে দেখা যায় না। এটা কেন হয় আই ডোন্ট নো। ইনফ্যাক্ট আমরা এরকম একটা ঘটনা শুনেছিলাম একবার, যে একটা কুয়া আছে একটা জঙ্গলের মধ্যে, ওই কুয়াটা নাকি ইউজুয়ালি কেউ খুঁজে পায় না, বাট যদি একবার কুয়াটা যদি চায় তাহলে মানুষজন ওকে খুঁজে পায়, এই টাইপের একটা মিথ টাইপের একটা জিনিস ছিল। এবং কুয়াটার মধ্যে এক সময় নাকি অনেক মানুষজন 71-এর যুদ্ধের সময় মানুষজন মেরে টেরে নাকি পাকিস্তানি আর্মিরা ওখানে পুঁতে ফেলে দিয়েছিল। তারপর থেকে ওই কুয়ার আশপাশে দিয়ে যাওয়ার সময় উইয়ার্ড নয়েজ হয়, অনেক কথাবার্তা হয়, মানে অনেকে নাকি দেখা যায় একটা মেয়ের কান্নার রস পাওয়া যায়, এবং এরকম কথা হচ্ছে ওই কুয়াতে কেউ যদি নামে তাহলে নাকি জ্যান্ত আর উঠতে পারে না, এই টাইপের কথাবার্তা। তো ওইখানকার গ্রামবাসীরা লোকজন নাকি ওটা কুয়াটা এখন জঙ্গলের মধ্যে, ওই জায়গাটা জঙ্গলের মতন হয়ে গেছে, ওখানে পুরো সিল করে দিয়েছিল। এনিওয়েজ আমরা ওই কুয়াটাকে নাকি খুঁজে পাওয়া যায় না, বাট আমি সাকিব জিবরান আমরা গিয়ে একবারই কুয়াটা খুঁজে পেয়েছিলাম, এবং পাওয়ার সাথে সাথে আমরা জিপিএস এ লক করেছি লোকেশনটা, করার পরে আমরা আবার ওখান থেকে চলে আসি, তারপর জিপিএস ধরে আবার গিয়েছিলাম, আবার পেয়েছিলাম। এই টাইপের কথা আমরা অনেক সময় শুনি, যেমন এই ঘটনাটার মধ্যে ছিল। বাট আমরা যাওয়ার পর কুয়াটা পেয়েছিলাম, কুয়াতে ইনফ্যাক্ট কুয়াটার উপরের ওই সিল খুলে আমরা কুয়াতে নেমেও ছিলাম, ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র হয়েছে। বাট ওটা ডেফিনেটলি আমরা বহুত কোনো একটা এপিসোডে দেখবো। ফাইন, তাহলে তো ভালো। আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে এটা ওখানে কোনো কিছু করেছেন কিনা, যেটা হ্যাঁ ডেফিনেটলি কুয়াতে ইনফ্যাক্ট মানে অনেক কষ্ট করে নেমে অনেক কাহিনী আছে, তো ওটা খুব ইন্টারেস্টিং। এটা আমি নামি নাই,
জিবরানের হাতে ক্যামেরা ছিল বাইরে থেকে, আর সাকিব নামেনে গরম লাগে। আচ্ছা, মোটা তো কুয়াটোর মধ্যে না ঢুকাই আমার ভয় লেগেছে, আমার একদমই ভয় লাগে না। একদমই না, সেটা তো আমি সময় বলছি যে আমার ভয় লাগছে না, কিন্তু আমি মোটা তো তাই ঢুকতে পারবো না। ওই কুয়ার গল্প পরে আমরা টিভিতে দেখবো। জিবরানকে নামালে আবার ভূত টুত কি বের হয়ে আসে ওর ভয়ে, সেজন্য আমরা কি আরেকটা রেজা ভাই আরেকটা ঘটনা জানতে পারি আপনার কাছে? শুনি না আসলে আরেকটা শুনি, মানে যে কোনো একটা। আসলে ভাইয়া মানে অস্ট্রেলিয়ার যত সব কাহিনী প্রথম দিনই বলে ফেলেছি আপনাদেরকে, বাট ব্যাপারটা এমন হয়েছে, আমি কেন জানি এইসব জিনিস আমার কাছে অ্যাট্রাক্ট করে, বুঝছেন? মানে শুনতে অনেকের কাছে অদ্ভুত লাগে ব্যাপারটা, বাট মানে আমার ক্ষেত্রে যেটা হয়, মানে আমার আশেপাশে যদি কোনো অ্যাক্টিভিটি ঘটে এনি রকম যেটা দেখা যায় না, আমি এটা ফিল করতে পারি। আমার শরীর ভারী হয়ে যায়, মাথা ভারী হয়ে যায়, মানে কিছু একটা ঘটবে, এরকম একটা ফিলিং আসে। তো আমার ঢাকায় ইনফ্যাক্ট কয়েকদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে, মানে এই রিসেন্টলি ইনফ্যাক্ট এবার যে ট্রিপ করেছি, এবং আমার খুব একটা হেভি প্রাইসও পে করতে হয়েছে এটার জন্য। তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে কি, আমি একটা গিটার নিয়ে এসেছিলাম বাইরে থেকে। তো আমার একদিন হঠাৎ স্বপ্ন দেখছি, বুঝছেন? স্বপ্ন দেখে মনে হলো যে আমাকে কিছু একটা চেস করছে, আমার পিছনে দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি। তো আমি যতবারই পিছনে তাকাই কিছু দেখি না, আমি দৌড়াচ্ছি আর স্বপ্নের মধ্যে ক্লিয়ারলি। তো এটা দেখতে দেখতে একটা পয়েন্টে আমার ঘুমটা ভাঙে, কি হচ্ছে না হচ্ছে, ফাইন। তো আমার কাছে এখনো মনে হয় আমার যখন ঘুমটা ভাঙে তখন আমি স্বপ্নের মধ্যে, তখন আমি পুরাপুরি জাগি নেই, তবুও স্বপ্নের মধ্যে অনেক সময় রিয়েলিস্টিক লাগে স্বপ্নটা। তো আমি তাও বলবো এটা আমার মনে হয় স্বপ্ন ছিল, বাট স্বপ্নের মধ্যে দেখছি। তো আমি 4:30 মানে ঠিক ফজরের আজানের আগে আগে, তো আমি স্বপ্নের মধ্যেই দেখছি আমার সামনে বিছানার মধ্যে আমি শুয়ে আছি। তো আমি সাইড টাইড ফিরতেছি, সবই ঠিক আছে। যখন সামনে তাকালাম, আমার গিটারটা আমার বিছানার সামনে একটু জায়গা, তারপর ওয়ালের সাথে রাখা। আচ্ছা, তো মনে হলো যে একটা ছোট্ট মেয়ে ছাই রঙের অ্যাশ কালারের ধোঁয়া টাইপ, মানে ধোঁয়াই, মানে স্মোকি ফ্লেভার তো না, সরি স্মোকি ফিগার, মানে ধোঁয়ার মধ্যে দিয়ে যদি কারো শরীর বানানো হয় এরকম নড়ছে, ওইরকম একটা জিনিস গিটারের ভিতর দিয়ে বের হয়ে আসলো। আচ্ছা, তো আমার মনে হয় আমি তবুও স্বপ্ন দেখছিলাম। তো আমি মেয়েটা যখন আমার কাছে আসছে, আমি আমার সুরা টুরা পরে বললাম যে তুমি চলে যাও। তো তারপর আবার দেখি নাই। আচ্ছা, তখন আমি একটা ঝটকা দিয়ে উঠছি যে কি হলো, তখন মনে হয় আমি অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠছি। তো সবই ঠিক আছে, কয়েকদিন গেল। তো আমি একদিন বাসায় আসছি একটু রাত করে, 8:30-9টা বাজে। তো আমার বের হওয়ার কথা ছিল। তো তখন থেকেই আমার শরীরটা একটু ভারী ভারী হয়ে আসছে। তো মানে এমন ব্যাপার যে আমি জানি আমি একটা কাজ করতেছি, কিন্তু আমার কন্ট্রোল নেই কাজটার উপর। আচ্ছা, ধরেন আমি এরকম ভাবে নিজের পায়ে বাড়ি মারছি, কিন্তু আমি জানি আমি এটা করছি, কিন্তু আমি এটা কন্ট্রোল করতে পারছি না, এরকম একটা মেন্টাল স্টেজে চলে গেছি। তো আম্মা বলল আম্মা বের হতে পারি? আম্মা বলল যে না বাবা, রাত হয়েছে, বের হয় না। ঠিক আছে ফাইন। আমি রুমে বসে গিটার বাজাচ্ছি। হঠাৎ মনে হলো যে আম্মা পিছে দাঁড়িয়ে আছে আমার বাম সাইডে। আমি সোজা হয়ে বসে বাম সাইডে, আর আমার ডান দিকে হচ্ছে রুমের দরজা। আম্মা আমার বাম সাইডে দাঁড়িয়ে আছে, ডাকছে না কেন? ঠিক আছে, আমি গিটার বাজায় থাকি, আম্মা লাগলে ডাক দিবেন। তো তারপর দেখি দরজায় নক। আমি যখন ডান দিকে তাকালাম, তখন দেখি আম্মা খাবার নিয়ে রুমে ঢুকছে। রুমে যখন ঢুকলো, আমি মানে অবাক হয়ে গেলাম যে কি হলো। তারপর এক্স্যাক্টলি কি হয়েছে আমার একদমই সেন্সে নাই। আমার যখন সেন্স ফিরছে, আমি দেখি আমার যে গিটারটা ওইটা 2 ভাগ, মানে পুরা ভেঙে 2 ভাগ হয়ে গেল। গিটারটারে আমি মানে ছেঁচড়ায় লাথি মেরে চেয়ারের ভিতরে ঢুকাই দিছি, এমন মানে পুরা নষ্ট হয়ে ভেঙে ফেলছি গিটারটা। আম্মা দাঁড়িয়ে আছে। আমি যখন কথা বলা শুরু করছি আম্মার সাথে, আম্মা আরো ভয় পাচ্ছে। আম্মা বলছে যে তুমি পানি খাওটা, তোমার গলা চিকন হয়ে গেছে কেন? তো এই কাহিনীটার পর আমি, আমার একটা ফ্রেন্ড আছে, সে এরকম সুপার ন্যাচারাল প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে মানে খুব নলেজেবল মাশাআল্লাহ। তো আমি যখন তাকে ঘটনাটা বললাম, তো বেসিক্যালি মানে সেও কোনো এক্সপ্লেনেশন পেল না, আমি এক্সপ্লেনেশন পেলাম না। দুইজনে এটা নিয়ে বহুত চিন্তা ভাবনা করলাম। আমি ইনফ্যাক্ট জিবরান ভাইকেও বলেছি, সাকিব ভাইকে বলার অপরচুনিটি পাই নাই, বিজি ম্যান। বাট আর তো এই জন্য যে ব্র্যান্ডের গিটার সেই ব্র্যান্ডের ওদেরকে জিজ্ঞেস করতে হতো। আসলে আপনারা কাঠটা কোথা থেকে পেয়েছিলেন? যে থাকে না যে কবরস্থান থেকে নিয়ে আসে কাঠ নিয়ে তারপরে গিটার। অথবা এমনও হতে পারে যে আমাকে ট্র্যাক ডাউন করার জন্য কেউ ওইটা গিটার সাথে পাঠিয়ে দিয়েছে। এটা হতে পারে। তো স্যাড বিষয়টা হচ্ছে আমার গিটারটা আমার লাইফে ফার্স্ট, এটা খুব অদ্ভুত ব্যাপার। কামার গিটার ছিল, নিজে আর্ন করে গিটারটা কিনছিলাম। বাট
না, চলে এটা গেছে। মানে আমার কাছে ওইটা খুব মানে ওইটা আমার খুব কষ্ট হচ্ছিল যে গিটারটা মানে আমি ইনফ্যাক্ট জিবরান ভাই একদিন আমার বাসায় এসে গিটারটা দেখেছে, সো হি ক্যান বেসিক্যালি ডিসক্রাইব ইট বেটার যে কি অবস্থা ছিল। It was pretty sad কারণ ও যখন আমাকে স্টোরিটা বলছে তোর I think you missed out on was that যখন ও আমাকে ডিসক্রাইব করেছে বলছে যে গিটার থেকে কিছু বেরিয়ে আসছে ওর দিকে, তারপর ওর দিকে এসে ও থমকাবার পরে ওটা পুরো আসছিল, তারপর নাকি না হ্যাঁ মানে just আপনার আমি যখন বিছনার পায়ের কাছে আসছিল, তো যখন আমি থমকায় ঝাড়ি মেরে উঠছি যে চলে যাও, জাস্ট মানে মনে হলো জিনিসটা ঘুরে আবার গিটার ভিতর দিয়ে ঢুকে গেছে, এরকম আর কি ব্যাপারটা। ওকে, তো তারপর আর কি আমি জীবন ভাইকে এসে দেখলাম মানে ইটস প্রিটি স্ম্যাশড আপ। যখন আন্টিকে জিজ্ঞেস করলাম মানে একই জিনিস মানে মানে ও মানে বেসিক্যালি হি ডাজন্ট রিমেম্বার এনিথিং, জাস্ট দেখলাম একদম স্ম্যাশড আপ বিয়ন্ড, এন্ড ইট ওয়াজ আ প্রিটি এক্সপেন্সিভ গিটার, ইট ওয়াজ আ প্রিটি ওয়েল নোন ব্র্যান্ড। রাইট। তো এই আর কি বেসিক্যালি আমার স্টোরি। আমার ইনফ্যাক্ট অনেকে আমার মেজর স্টোরিগুলি সব ঢাকা এবং গ্রামগঞ্জে বেসড। আমার মেলবোর্নে যতই থাকি বাট মানে সব স্টোরি ঢাকাই হয়, মেলবোর্নে কেন জানি হয় না সারপ্রাইজিংলি। হয়তো মেলবোর্ন পছন্দ করে না আমাকে, আর আদার ওয়ে অ্যারাউন্ড হতে পারে। আচ্ছা, আমাদের একজন আমাদেরকে একটা ইমেল করেছিলেন, আমি ইমেলটা একটু পড়ি। সেটা হচ্ছে ঘটনাটা তিনি লিখেছেন যে আরামবাগ থেকে লিখেছেন, বুয়েটে পড়াশোনা করছেন তিনি, নাম হচ্ছে ঈশান আমাদের SMS করেছেন এবং ইমেল করেছেন। তিনি বলছেন ঘটনাটা আমার নিজের কোনো এক্সপেরিয়েন্স নয়, এটা আমার এক মামির কাছ থেকে শোনা। মামি থাকেন ভৈরব বাজারে এবং তার বাবার বাড়ি নাম হচ্ছে আদমপুর গ্রামে তার বাবার বাড়ি, এবং ভৈরব থেকে লঞ্চে যেতে প্রায় 5 ঘন্টা সময় লাগে সেখানে। তো উনি বলছেন যে এখানে একজন মাঝবয়সী লোক বিকেল বেলা দূরের কোনো গ্রামে যাচ্ছিলেন, বিশেষ কারণে তার ফেরার পথে ফেরার পথ ধরতে একটু দেরি হয়ে যায় এবং গ্রামের সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। বলেন 9টা-10টার সেখানে অনেক রাত। লোকটি ওনার গ্রামের দিকে যাচ্ছিলেন, পথঘাট ছিল নীরব, চাঁদের আলো ছিল কিছুটা। তিনি একাই হেঁটে আসছিলেন। তখন গ্রামে রিক্সা, ভ্যান এসব ছিল না। বাড়ির কাছে আসতেই তার কানে কয়েকজন মানুষের কথা বলার শব্দ আসে। আশেপাশে তাকিয়ে একটু দূরে চাঁদের আবছা আলোতে তিনি মানুষের জটলা দেখতে পান। তিনি একটু অবাক হন, কারণ রাত তখন অনেক। আর বড় ব্যাপার হলো লোকগুলো কবরস্থানে দাঁড়িয়েছিল। তিনি কৌতূহলী হয়ে কাছে যান, তাদের এত রাতে এখানে আসার কারণ জিজ্ঞেস করেন। লোকগুলো কিছু না বলে হাত দিয়ে ইশারা করে একটু দূরে মাটির দিকে। তিনি সেদিকে তাকিয়ে দেখেন মাটিতে একটা লাশ শুয়ে রাখা হয়েছে। বুঝতে পারেন কেউ মারা গিয়েছে এবং তাকে কবর দেওয়া হবে। যদিও তিনি মৃত ব্যক্তি বা যারা কবর দিতে এসেছে তাদের কাউকে চেনেন না, তারপরও সিদ্ধান্ত নিলেন যে কাজে তিনিও হাত দেবেন এবং সবাইকে হেল্প করবেন। কেউ কোনো কথা বলছিল না, সবাই আপন মনে বিড়বিড় করে কি যেন পড়ছিল। সবকিছু দেখে শুনে তিনি অবাক না হয়ে পারছিলেন না। এত রাতে কখনো কাউকে কবর দেয়া হয় না। যাই হোক যথাসময়ে লাশটাকে ধরাধরি করে কবরে নামানো হলো এবং নিয়ম মতো কবর দেয়া হলো। শেষ মুহূর্তে সবাই আশপাশ থেকে মাটি নিয়ে কবরে দিচ্ছিল। তিনিও একটু ঝুঁকে একপাশ থেকে কবরে মাটি দিলেন এবং তারপর সোজা হয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে চারপাশ তাকিয়ে দেখতে পেলেন তিনি ছাড়া সেখানে আর কেউ নেই। অথচ কয়েক মুহূর্ত আগেও সবাই মাটি দিচ্ছিল। এত তাড়াতাড়ি এতগুলো মানুষকে উধাও হতে তার কোনো বুঝতে কিছু বাকি রইল না। ভয় পেয়ে দৌড়ে তিনি বাড়িতে গেলেন এবং সকালে বাড়ির সবাইকে সব খুলে বললেন। তারপর বাড়ির লোকেরা তাকে মসজিদে নিয়ে ইমাম সাহেবের কাছে নিয়ে গেলেন এবং পানি পড়া, তাবিজ এই সমস্ত তাকে দেয়া হয়েছিল। কিন্তু ঘটনাটা ওনাকে এতটাই নাড়া দিয়েছিল যে ওনার স্বাভাবিক জীবন ব্যাহত হয় এবং কয়েকদিন পর তিনি মারা যান। এই হচ্ছে ঘটনাটা। তার যে গ্রামের যে ঘটনাটা তিনি শেয়ার করেছেন আমাদেরকে ঈশান ধন্যবাদ আমাদের এই ঘটনাটা শেয়ার করার জন্য। এছাড়াও বেশ কিছু SMS আছে। SMS এর আগে কি আমরা কি করবো সাকিব ভাই, প্ল্যানটা বলেন। এখন ব্রেকে যাবো নাকি SMS পড়বো নাকি আরেকটা ঘটনা শুনবো আপনার কাছ থেকে? শোন ভাই ফার্স্ট অফ অল যে ঘটনাটা শুনলাম এটা বেশ
ইন্টারেস্টিং। মানে এখন হলে মানে জানতে চাইতাম যে পরে কি কবরটা যেখানে দেয়া হয়েছিল ওখানে গিয়ে ভেরিফাই করা হয়েছিল কিনা যে আসলে ওখানে কবর আছে কি নাই। রাইট, ওটা জানতে পারলে ব্যাপারটা অনেক ক্লিয়ার হতো, অথবা জায়গাটা যদি বোঝা যেত কোথায়। এটা যদি যিনি মেইল করেছেন উনি যদি আমাদের স্পেসিফিক লোকেশনটার কথা বলতে পারেন তাহলে ডেফিনেটলি আমরা ওখানে যাবো আর কি। আমার খুবই ইন্টারেস্টিং লাগছে। ফাইন, তাহলে একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে যে আপনাকে বলি যে আপনি তো ইমেল অ্যাড্রেস জানেনই, সেখানে আর একটু ডিটেল করে, যেহেতু আপনার ওখানে আত্মীয় স্বজন আছেনই, রিলেটিভ যেহেতু আছেন, সুতরাং আপনি তাদের কাছ থেকে শুনে আমাদেরকে আবারও একটা মানে আমাদের আপডেট দিতে পারেন আর কি। সেটা আমরা জানিয়ে দিব ভৌতিস্ট টিমকে, এবং আশা করছি যে তাহলে একটা সমাধান পেতে পারি। এবং অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা আমরা লাস্ট উইকে পেয়েছিলাম, যে এরকম ধরনের ঘটনা যে কোন একটা ফ্রেন্ডের সাথে সারাদিন ঘুরে বেরিয়েছে, এবং মানে এরকম হয়েছে যে কেউ একজন হয়তো মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসছে, আসার সময় সে যমুনা ব্রিজ পার হয়েছে, এবং পার হওয়ার পরে তার বাসটা নষ্ট হয়ে গেছে। সে এসছে আর একটা বন্ধুর সাথে বাসা পর্যন্ত, সেই বন্ধু তাকে হেল্প করছে, হঠাৎ করে ভ্যান নিয়ে সেই বন্ধু হাজির, এবং সেই বন্ধু বাসায় পৌঁছে দেওয়া বা যেখানে মানে নির্দিষ্ট জায়গার আগে নামাই দিচ্ছিল, কারণ তার মামা সেখানে ওয়েট করছিল। এবং পরের দিন যখন সেই বন্ধুকে থ্যাঙ্কস দেওয়ার জন্য তার বাসায় যাওয়া হয়, তখন তার বাবা বলে, আমার ছেলে তো 3 দিন আগেই বাসে ওইখানে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সঙ্গে একটা ভ্যান আলাও ছিল। সো এরকম কিছু ঘটনা কালকে মানে লাস্ট উইকে আমরা 2-3টা পেয়েছিলাম, যে খুবই অদ্ভুত ব্যাপার, এবং এই উইকেও আছে। আপনি কি সেটা বলতে চাচ্ছেন রেজা ভাই? একটা মেলবোর্ন রিলেটেড স্টোরি মনে পড়েছে আমার। মেলবোর্নে আমি যে বাসাটাতে থাকতাম আগে, প্রথম যখন একা মুভ করি, বুঝছেন, তো আমি বাসাটার কোনো ব্যাকগ্রাউন্ড, আমি জাস্ট বাসাটা অ্যাফোর্ডেবল ছিল, আমার ইউনিভার্সিটির কাছে ছিল, তো আমি বাসাতে মুভ ইন করলাম, বুঝছেন। তো 3-4 দিনের মাথায় বাসাতে মুভ ইন করে একদিন রাত্রেবেলা স্বপ্নে দেখছি যে একটা স্বপ্নের মধ্যে, স্পেসিফিক্যালি স্বপ্নের মধ্যে, যে আমার সামনে একটা বুড়ি মহিলা দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে যে তুমি আমার বাসায় আছো কেন, আমার বাসা থেকে চলে যাও। ঠিক আছে, তো আমি স্বপ্নটা দেখে ঘুম থেকে উঠলাম, আমি চিন্তা করলাম এ বাসায় ভাড়া দিই, আমি কেন যাবো, ভালো কথা। আমি নিচতলায় যখন গেছি, নিচতলার যে হাউসমেটটা আমার, একটা মহিলা, উনি ওনার ছেলে নিয়ে থাকে, উনি দেখি খুব মানে ডিস্টার্বড একটা চেহারা নিয়ে বসে আছে। তো আমি ভাবলাম যে কি ব্যাপার, কি হয়েছে, তো আমি কথা বললাম যে আপনি ঠিক আছেন নাকি। ভদ্রমহিলা হিন্দু ছিল। আচ্ছা, তো ওনাকে যখন জিজ্ঞাসা করলাম, উনি বললো যে বলো না, আমি গতকাল রাতে একটা স্বপ্ন দেখছি। জি বলেন, কি স্বপ্ন? আমি দেখলাম এরকম একটা বুড়ি দাঁড়িয়ে আছে, আমাকে বলছে আমার বাসা থেকে তুমি চলে যাও। একই স্বপ্ন দুজনে দেখেছেন? তো আমি ওইটা শুনে আমি চলে আসছি ওখান থেকে, কিছু না বলে। আমি 2 দিন ওনার সাথে কথা বলি নাই, তখন আমার মধ্যে এইসব জিনিসগুলো অত ছিল না। আমি মানে খুব হ্যাপি গো লাকি একটা ছেলে ছিলাম, গান বাজনা করতাম, মেটাল গান শুনতাম, সারাদিন হেডব্যাং করতাম, আমার মাথায় এসব কিছুই ছিল না। তো এই স্বপ্নটা দেখার পর আমি যে বাসার যে ল্যান্ডলর্ড, তার সাথে যোগাযোগ করলাম যে তোমাদের বাসায় আমি এরকম উইয়ার্ড স্বপ্ন দেখছি কি। তো বাসাটার হিস্ট্রি জানতে পারলাম যে ওই বাসাটা একটা 5 বেডরুমের বাসা, না 6 বেডরুমের বাসা। আচ্ছা, ওই বাসাটাতে একটা বুড়ি থাকতো, ঠিক আছে। তো ওনার ছেলেরা ওনাকে খুব একটা মানে যোগাযোগ রাখতো না ওনার সাথে। তো বুড়িটা ডিপ্রেশনে মারা যায়। মারা যাওয়ার পর ওনার ছোট ছেলে বাসাটা রেন্টে দিয়ে দিছে, যাতে কিছু টাকা ম্যানেজ করতে পারি বাসার থেকে। ওকে, তো আমি স্টোরিটা শোনার পর আমার কাছে একটু খুব ডিস্টার্ব লাগছে যে একটা বুড়ি ডিপ্রেশনে হয়তো মারা গেছে। তো এর কয়েকদিন পর আমি, তখন সামার টাইম ছিল মেলবোর্নে, এবং সামার মানে আমি বলতেছি ধরেন 48 ডিগ্রি, 49 ডিগ্রি, অনেক 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 হিউজ গরম, বুঝছেন। তো আমি বাইরে দাঁড়িয়ে আছি, বাসার বাইরে। তো আমি বাসায় যখন ঢুকতে আছি, আমার সাথে আমার একটা ভাইয়া ছিল, তো আমিও ঢুকতেছি, উনিও ঢুকছে, একই সাথে পাশাপাশি হাঁটছি। আমার মনে হলো যে মাথায় কি জানি বাড়ি খাচ্ছে। তো আমি মাথাটা যখন এভাবে চুলকাতে যাচ্ছে, আমি ওনার দিক তাকাই, মানে উনিও আমার দিক তাকাইছে, ওনার হাতটাও এরকম, শরীরে অন্য কোনো জায়গা না, শুধু মাথার ওই জায়গা। এবং এখানে কোনো গাছ গাছালি যে অনেক সময় যে মাকড়সার জাল দেয়া থাকে আমরা দেখতে পারি না, ওইটা হতে পারে, কিছু না, ওপেন পুরা। আচ্ছা, দিয়ে তারপর আমাদের দরজা, আমি ওনার দিক তাকালাম, উনিও আমার দিক তাকালো। তো ঠিক আছে, ফাইন, হয়তো মাকড়সার জাল দাঁড়িয়ে আছে। তো আমরা বারান্দাটা খোলা, বারান্দায় যখন দাঁড়িয়ে আছি, তো আমার পুরা তো গরম, আমরা হাফ প্যান্ট পরা, একটা গেঞ্জি পরা। তা আমি বারান্দার ঠিক দরজার সামনে, বারান্দার বাইরে দাঁড়ায়, দরজার সাথে হাতটা এরকম ঠেলান দিয়ে হাতের উপর দাঁড়িয়ে আছি। আর আমার যে ফ্রেন্ডটা, মানে সিনিয়র একটা ভাইয়া, উনি ঠিক আমার সামনে দাঁড়ানো। তা ওনার মাথাটা আমার হাতের সাথে অ্যালাইন করা ছিল, প্যারালাল ছিল সর্ট অফ। তো একটু পর আমিও ওনার দিক তাকালাম, উনিও আমার দিক তাকালো। তো রিজনটা হচ্ছে আমার সারা শরীরে গরম লাগছে, কিন্তু হাতের এই জায়গাটা ঠান্ডা।
ওকে। এবং ওনারও সারা শরীরে গরম, ওই মুখের ওই জায়গাটা ঠান্ডা, দুইজন পাশাপাশি। তো আমরা বহুত মানে লজিক্যাল এক্সপ্লেনেশন বার করলাম যে হয়তো আমরা দরজার কাছে কিছু না, তো আমরা ফাইন। আমরা যখন হাতটা সরায় আবার বারান্দাতে পুরাপুরি দাঁড়িয়ে আছি, তখন পুরা বডির সব জায়গায় টেম্পারেচার এক। আবার যখন ওই জায়গায় গিয়ে ওইভাবে দাঁড়াই, তো হাতের যে জায়গাটা ওই দরজাটার সামনে পুরা ঠান্ডা। আজব ব্যাপার, খুবই। ওনার মুখও ঠান্ডা, আমি ওনার মুখ ধরে পুরা ঠান্ডা। আমরা যেই বাইর হই আবার হাতের টেম্পারেচার নর্মাল, কোনো ঠান্ডা ঠান্ডা কিছু নেই, পুরো গরম 48 ডিগ্রি। আপনার 48 ডিগ্রিতে যদি আপনার আমার হাতটা ধরতেন মনে হতো যে জাস্ট ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল বার করছেন। ও মাই গড, এরকম মানে এটার কোন আমরা এক্সপ্লেনেশন পাই না। এক এক জায়গায় এক এক রকম, এক এক জায়গায় এক এক রকম, আরো অদ্ভুত একটা ব্যাপার আর কি। তো আমি ভাই মানে পার্সোনালি যেটা আমি আমার নলেজে যতখানি বলে যে there are things, but ওই যে as I said, আপনার যদি বিশ্বাস থাকে and if you can believe that you know they cannot do anything to you, because ধর্ম অনুযায়ী আমরা বেস্ট ক্রিয়েশন আল্লাহর, সো তাহলে আমাদের কিছুই হবে না। which is why যে ভৌতিক টিম সামনে বসে আছে, তারা এত সাকসেসফুলি এত দূর আসতে পারছে। রাইট, ঠিক না সুমন দা? সবকিছু তো জানো না। সাকসেসফুল, বাট এই যে এই টেম্পারেচারের ব্যাপারটা, এটা খুব ইন্টারেস্টিং, কজ আমরা এরকম সিচুয়েশনের মধ্যে পড়েছি, বাট সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যতবার আমরা এরকম কোন একটা সিচুয়েশনে পড়েছি তখন উল্টো হয়েছে, টেম্পারেচার বেড়ে গিয়েছে। এটা অনেক বেশি, আমিও বলেছিলাম যে হ্যাঁ, মানে বেড়ে যাওয়ার একটা লিমিট থাকে আর কি। এখন যেমন ওই যেমন আমাদের ভৌতিস্টের পাইলট এপিসোড, যেটা ফার্স্ট এপিসোড, বাই দ্য এই ইনফরমেশনটা আবার দিই, আমাদের ভৌতিস্টের যে প্রথম এপিসোডটা, ওইটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভৌতিস্টের টিভি শো হিসেবে ভিডিও করা না, ওটা আমরা একটা মিউজিক ভিডিওর শুট করতে যাওয়ার পরে একটা বিহাইন্ড দ্য সিন একটা হ্যান্ডিক্যাম ছিল, ওই হ্যান্ডিক্যামে আমাদের পুরো ফাইজলামি আমরা রেকর্ড করছিলাম একটা মিউজিক ভিডিও শুটের সময়। তো ওই ক্যামেরার মধ্যে কিছু জিনিসপত্র ছিল, ওটাতে এই অ্যাকচুয়ালি ফার্স্ট মানে ভৌতিসের ফার্স্ট এপিসোডটা, ওটা অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান করে তখনও ভৌতিস টিম হয় নাই, আমাদের পাইলট এপিসোডটা ওরকম হবে। সো ওইটার মধ্যে কিন্তু এরকম একটা ঘটনা আছে, মানে একটা রুম প্রচন্ড গরম হয়ে গেছিল, যেটা হওয়ার কোনো মানে কোনো কারণই নেই। রুমের মধ্যে ঢুকলে আমরা বুঝতেছি যে সিভিয়ার গরম রুমটা। সো এই টেম্পারেচারের ব্যাপারটা আমার কাছে মানে আমরা সবাই অনেক দেখতে পাচ্ছি যে, এবং আমি এটা অনেকবার আমার এটা মনে হয়েছে যে কোনো একটা এই ধরনের কোন একটা সিচুয়েশনে একটা এনভায়রনমেন্টের মধ্যে যদি আমরা যাই, কখনো যদি আমি বুঝি যে আমার গা গরম হয়ে গেছে, মানে বেশ গরম লাগছে আমার, তখনই আমি ওই সবাই সিগন্যাল দিই যে কিছু একটা হয়তোবা কিছু একটা হচ্ছে। বিকজ এটা আমি টেস্টও করেছি একবার, আমরা টেম্পারেচারের ব্যাপারটা, যে আমাদের একটা ঘড়ি আছে অ্যালার্ম ক্লক টাইপের, ওই লেজার দিয়ে ওই প্রজেক্ট করে, প্রজেকশন ঘড়ি আর কি, দেয়ালের মধ্যে রাত্রেবেলা। সো ওটা আমাদের টেম্পারেচার আছে, সো আমরা সব ওটা অন করে রাখলে রুমের টেম্পারেচার কি বেশি নাকি কম ওটা আমরা বুঝতে পারি। আমার বেডরুমে এখন আছে এটা, আচ্ছা বেডরুমে রাখি। সো এরকম সিচুয়েশনের মধ্যে আমি পড়েছি যে আমার মনে হচ্ছিল কি যে হয়তোবা আমার প্রেশার বেড়ে গিয়েছে, আমার হয়তোবা গা গরম হয়ে যাচ্ছে, আমি হয়তোবা আনকমফোর্টেবল ফিল করছি। সো তখন আমি ওখানে তাকিয়েছি এবং তাকিয়ে দেখেছি যে না, রুমের টেম্পারেচার আসলেও 5 ডিগ্রির মতন বেড়ে গেছে। এইটা কিভাবে সম্ভব? এটা আমি এখনো জানি না, মানে এটা কেমনে হয়েছে, আমাদের কাছে ভিডিও আছে। মানে এটা এরকম হয়েছে, আমি আগে যে বাসা থাকতাম, আমি তো এখন বাসায় শিফট করে উত্তরে আসছি, আগে যে বাসায় ছিলাম ওই বাসায় শেষের লাস্ট 2 মাসের আগে এরকম বেশ কয়েকবার হয়েছে, রাইট? মানে আমার তখন মানে সিরিজ অফ ইভেন্টস হচ্ছিল, প্রত্যেক দিন না হলে 2 দিন পর পর একটা না একটা কিছু। ওই যে একবার একটা গল্প বলেছিলাম যে ফাঁসির দড়ির একটা গল্প, ওইটা তো একটা এসির দড়ি ছিল। তো ওই সময়টায় ওটাতে একটা এসির কেবল ছিল, ওটা এবং খুব বেশি দিন আগের ঘটনা, এটা বেশি দিন আগের, একদম বেশি। তখন এই টেম্পারেচার ব্যাপারটা এত বেশি, তখন এই ওরকম অবস্থায় সাথে সাথে আমি তখন তো আর ক্যামেরা নিয়ে উঠবো না, সাথে সাথে আমি ফোন দিয়ে আমি ভিডিওটা করছি যে এখন এতটা বাজে, এই টেম্পারেচার এখন এরকম। কিন্তু ওই স্পেসিফিক ওই টাইমটার মধ্যে হঠাৎ করে টেম্পারেচার কেন বেড়ে যাবে, কি ব্যাপার, মানে এটা আমি এখনো আমার কাছে ক্লিয়ার না। বাট টেম্পারেচার ব্যাপারটা সবসময় আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। সেটাই মানে আমার কাছে এটা অদ্ভুত লেগেছে। এবং মানে কয়েকজনের কাছে আমি এটা কিন্তু মানে 2 রকমই শুনেছি, আমি 2 রকম শুনেছি। কেউ কেউ বলে যে আসলেই টেম্পারেচার বেড়ে যায়, আর কেউ কেউ বলে যে না, টেম্পারেচারটা আসলে আমার মতে এখন এখানে যদি এরকম কোন একটা এন্টিটি বা কিছু একটা যদি আসে, যেটা ইউজুয়ালি আমাদের এখানে থাকার কথা না, তখন হয়তোবা টেম্পারেচার এদিক সেদিক হতেই পারে, হয়তোবা কখনো বাড়ছে, হয়তোবা কমছে, হয়তোবা এরকম একটা কিছু হবে। বিকজ আমি মোটামুটি বিলিভ করি যে একটা কিছু আশেপাশে আসলে বা কোনো কিছু মানে কোনো চেঞ্জ আসলে এখানে টেম্পারেচার চেঞ্জ হতেই পারে। বিকজ এটা 1-2 বার না, এটা অনেকবার আমরা লাস্ট এই 5-7 বছরে অনেকবার এই জিনিসটা হয়েছে, আমরা দেখছি আর কি। রাইট। সো দিস ইজ ইন্টারেস্টিং। আর
আজকে প্রথমে একটা গল্প শুনছিলাম, একটা মেয়ে বললো একটা হোস্টেলের ঘটনা শোনার সাথে সাথে আমার একটা ঘটনা মনে পড়েছে যেটা আমি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এটা হচ্ছে যে 1991 এর কথা। আমি তখন জেমস ভাইয়ের সাথে বাজাই, তখন নগরবালার নাম ছিল ফিলিংস, ওই আমার বেশ বাজাতাম, তখন গান গেতাম না। তা আমরা চিটাগাং গিয়েছিলাম একটা জায়গায় শো করতে। তো শো করতে গিয়েছিলাম, ওখানে শো করতে গিয়ে যেটা হয় যে আমাদের নষ্ট হয়ে যায়। ওই আমরা ফার্স্ট গান শুরু করি রাত্রেবেলা, ফার্স্ট গানের পরেই আমাদের ওই পিএ সিস্টেমের যে মিক্সারটা, ওটা কোনো কারণে পাওয়ার সার্জ হয়, আমাদের ব্যান্ড পাওয়ার সার্জ না, মানে একটা সমস্যা হয়, ওটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার ফলে ওই রাতে আমরা শো করতে পারি নাই। তো ওই রাতে আমরা ওইখানে ওই ইনস্টিটিউশন আমরা হোস্টেলে ছিলাম, ঢাকার বাইরে ওই হোস্টেলে ছিলাম। তো থাকার পরে ওই দিন রাতে আমরা ওইখানে আছি। তো রাত্রেবেলা অ্যাজ ইউজুয়াল যেটা হয় যে ভূতের গল্প হয়, এইগুলো ব্যাপারে আমার ইন্টারেস্ট অনেক বেশি। সো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে ওই বাইরে একটা জায়গা ছিল, হোস্টেলের বাইরে একটা গোল চত্বর টাইপের একটা জায়গা, খোলা জায়গা, ওখানে বসে আমরা চা খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো আমরা তখন দেখেছি যে একটা একটু উপরে একটু হিলি এরিয়া ছিল, একটু উঁচু একটা ঢালের মতন, উপর দিকে উঠে একটা ইউটার্ন নিতে হয়, দুই সাইডে গাছপালা আছে, একটা বিল্ডিং আছে। ইউটার্ন নেওয়ার পরে ওখানে আরেকটা বিল্ডিং হচ্ছিল তখন, ওটা তখন হয়নি, হাফ ডান। সো ওই জায়গাটার আমরা দিনের বেলা যখন আমরা আমি ঘটনাটা ভুল বলেছি, সেটা হচ্ছে প্রথম দিন শো হয় নাই, ওই দিন রাতের ঘটনা না, সেকেন্ড রাতে শো করার পরে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম রাতে শো হয়নি, ওই দিন রাতে আমরা ওখানে ছিলাম, ভূতের গল্প আড্ডাবাজি হয়েছে, ওটা ওখানেই শেষ। সেকেন্ড রাতে আবার শোটা হলো, তখন মিক্সার আবার টাউন থেকে নিয়ে আসা হলো, এনে আবার সেট করে আমরা কনসার্ট করলাম। কনসার্টটা শেষ করার পরের ঘটনা। সো এর আগের দিন যে দিনের বেলা আমাদের কোনো কাজ ছিল না, তখন আমরা ঘুরতে ঘুরতে আমরা একটা অডিটোরিয়াম বানানো হচ্ছিল, একটা বিল্ডিং নতুন হাফ ডান, ওখানে গিয়েছিলাম। উঠার পরে আপনার কাছে একটা লম্বা রাস্তা ছিল, তো ওখানে আমরা খুব আড্ডাবাজিটা দিলাম। তারপরে আমরা চলে আসলাম, আসার পরে রাতে শো করলাম। শো এর পরে বসে আমরা চা খাচ্ছিলাম ওই জায়গাটায়, এখন মনে পড়ছে ওই জায়গায় আমরা বসে আড্ডা দিচ্ছি। তখন এরকম ভুট নিয়ে গল্প হচ্ছে। তা তখন ফান্টি ভাই ছিল ড্রামার, তখন ফিলিক্স বাজাতো। তা ফান্টি ভাই, আমি, আমার একটা ফ্রেন্ড ছিল মেহেদি, আমরা বসে আড্ডা দিচ্ছি। তখন এরকম ভূত প্রেত নিয়ে কথা হচ্ছে। তখন আমি বলতেছি যে আমার একটা খুব উইয়ার্ড একটা স্বভাব আছে, কখনো কখনো আমার খুব নিজেকে সাহসী মনে হয়, কখনো কখনো আমার খুব ভীতু লাগে। আচ্ছা, এটা আমার আগে খুব ছিল, মানে হঠাৎ মানে এরকম ছোটখাটো ব্যাপারে ভয় পেতাম যেটা অন্যরা হাসবে, বাট এরকম ভয়ঙ্কর কিছু কাজ করতাম যেগুলো আবার খুব উইয়ার্ড, মানে ইউজুয়ালি কেউ করতে চায় না। সো তখন আমি বলছি আমার ফ্রেন্ডকে, মেহেদি, ওকে বলতেছি যে এই মুহূর্তে আমার প্রচন্ড সাহস, এখন আমি যেখানে খুশি যেতে পারবো, যা খুশি করতে পারবো। আচ্ছা, তখন সে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা যে আজকে সকালবেলা যখন ওই অডিটোরিয়াম হচ্ছে একটা বিল্ডিং, ওখানে তো গিয়েছিলাম, ওই যে পাহাড়ি টাইপের উঁচু রাস্তায় একটা ইউটার্নের মতন নিয়ে তারপরে যেতে হয়, রাইট? বলে যে তুই ওইখানে যাবি, ওখানে গিয়ে তুই ওখানে কিছুক্ষণ বসে তারপর চলে আসবি। আমি বললাম হ্যাঁ একা। আমি বললাম যে কোনো ব্যাপার না, এটা যাও, কোনো ব্যাপার না, আমি যাচ্ছি। বলে আমি যখন যাচ্ছি তখন ফান্টি ভাই বললো যে তুমি যেখানে গেছো এটা আমরা বুঝবো কেমনি, আমার একটা কিছু ওখানে রেখে আসতে হবে। তখন আমি বললাম যাচ্ছি, ঠিক আছে, কিছু একটা দেন, আমি ওখানে স্পেসিফিক একটা জায়গায় রেখে আসি। তারপরে করতে করতে আলটিমেটলি তখন আমরা চিন্তা করে বের করলাম যে ওই তখন 5 পয়সাটা অবসোলেট, অলমোস্ট 5 পয়সা ছিল আগে 4 কোণা ছোট, ওই 5 পয়সা। তো ওই ফান্টি ভাই তখন আমাকে 5 পয়সা দিয়ে বললো এটা তুমি যাবা গিয়ে ওই যে বিল্ডিং এর সামনে ওই জায়গায় একটা কাঁচা রাস্তা আছে, ওখানে 2-1 গাছ টাছ লাগানো হচ্ছে, ওরকম করে একটা জায়গায় পুঁতে দিয়ে আসবা। তা আমরা সকালবেলা চেক করবো যে তুমি ওটা ওখানে রাখছো কিনা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি সুন্দর হাঁটা দিলাম, কোনো ব্যাপার না, এবং আসলে 1 ফোঁটা ভয় ছিল না। হাঁটে চলে গেলাম, গিয়ে 5 পয়সার জায়গায় রাখলাম, রেখে ঘুরে আসতেছি। ঘুরে আসতে আসতে ওই একটা টার্ন আছে, ওই যে ইউটার্ন ঠিক না, মানে বেশ শার্প একটা লেফট টার্ন ছিল, আসার সময় রাইট টার্ন। আমি জাস্ট রাইট টার্নটা নিলেই তখন ঢাল টাইপের নিচু হয়ে গেছে, নিচে ওই গোল চত্বরটা দেখা যায়। ঢালটা দিয়ে আমি ঠিক নামতে যাব, ওই নিচের চত্বর ওখানে তাকাই দেখি কেউ নাই, মানে নট এ সিঙ্গেল ওয়ান ওইখানে নাই, মানে পুরা খালি, একেবারে খালি, অ্যাজ ইফ এখানে কেউ এতক্ষণ ছিলই না। এবং ওইটা দেখার সাথে সাথে আমার মনে হলো কি যে সামথিং ইজ ভেরি রং, মানে আশেপাশে খুব উল্টাপাল্টা একটা কিছু হইতেছে, এবং আমার পিছনে একটা কিছু আছে, এই গাছ টাছ এখান থেকে কিছু একটা আসছে, মানে এরকম একটা, অথচ কোনো আওয়াজ শুনি নেই, কিছুই হয় নাই। আমি তখন ভয়ঙ্কর জোরে একটা দৌড় দিছি, ওই ভয়টা আসছে তখন। দৌড়ে আমি নিচে নামছি। নামার পরে দেখি যে ওখানে ফান্টি ভাইরা নাই। তারপর দেখলাম যে তারা বেশ দূরে আরেকটা জায়গায় দাঁড়ায় আছে। তখন আমি ওইখানে গিয়ে আবার স্লো হয়েছি, এখন আবার সাহস দেখাইতে হবে, আমি তো ভয় পাইনি, যেতে হবে। তা আবার নর্মালি গেলাম, কি ব্যাপার আপনার কি ভয় ওই সাইডে চলে গেছেন নাকি? বলে যে না না, আমি ফান্টি ভাই বলতে আমি সিগারেট কিনতে আসছি এখানে, ওখানে একটা সিগারেট দোকান ছিল এখানে। এখানে এই ঘটনাটার মধ্যে অ্যাকচুয়ালি ভৌতিক বা প্যারানর্মাল কিছু নাই, আমি খুব ভয় পাইছিলাম,
বাট মজার ঘটনা ঠিক না, ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে ওই সেম প্লেসে আমার ছোট ভাইদের একটা ব্যান্ড, এই মুহূর্তে প্রচন্ড পপুলার একটা ব্যান্ড, এনিওয়েজ তারা কনসার্ট করতে গিয়েছিল। ওই সময় আমিও ওই সাইডে ছিলাম, তা আমি ওদের সাথে একই হোটেলে উঠেছিলাম। তা ওদের সাথে দেখা হলো, তখন বললো যে সোম ভাই চলেন আমরা কনসার্টে যাচ্ছি, আমার সাথে চলেন। আমি বললাম ঠিক আছে চলো যাই। তা যাওয়ার পরে আমার সাথে ওদের কথা হচ্ছিল, ইয়ের পরে ওই শোটো হলো, ওরা শোটো করলো, তারপর আমরা বসে আড্ডাবাজি মারছি। তো তখন ওখানকার লোকাল কিছু ছেলে, ওখানকার স্টুডেন্ট ওই হোস্টেলে থাকে, ওদের সাথে কথা বলতে বলতে আমি তখন বললাম যে এই তোমাদের এখানে কোনো প্যারানর্মাল কোনো ঘটনা সুপারন্যাচুরাল কিছু আছে নাকি? তখন আমার বললো যে কি বলে যে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে আমাদের স্পেসিফিক একটা জায়গা দেখে বলে এই জায়গাটা অতটা ভালো না, এখানে একবার এরকম একটা জিনিস হয়েছিল যে একবার এই হোস্টেলে অনেকেই পড়াশোনা করে বাইরের, মানে ওই টাউনের বাইরে, মানে ঢাকা থেকে অনেকে যায় ওখানে পড়তে, অনেকেই ওখানে যায়। সো আবার ইন্ডিয়া থেকে আবার কিছু স্টুডেন্ট ওখানে পড়তে আসে আর কি। সো সাম গার্ল, তার নামটা আমার মনে নাই, নামটা একদমই মনে নেই, যাই হোক সে এখানে পড়তো আর কি, অনেক বেশ কয়েকজন ইন্ডিয়ান ছিল। তো এরকম ওই যে আজকে যে মেয়েটা বলছিল ছুটির সময় সবাই চলে যায়, তো ওরকম একটা ছুটি পড়লো, তো ছুটির সময় ওইবার তার যাওয়া হয় নাই। আচ্ছা, ওর ওইবার যাওয়া হয়নি, ওইবার ওই রয়ে গিয়েছিল। এবং তারপর নাকি ওই মেয়েটাকে ব্রুটালি মার্ডার করা হয় এখানে ওই ছুটির সময় আর কি। ওই সময় হোস্টেল খালি থাকে, কিছু একটা হয়েছিল, খুব খারাপ একটা জিনিস হয়েছিল। এনিওয়েজ, তা ঘটনাটা হচ্ছে যে তারপর থেকে নাকি ওই একটা স্পেসিফিক রুম ছিল, একটা বিল্ডিং এর মতন ছিল, ওই স্পেসিফিক রুমে নাকি আওয়াজ পাওয়া যেত রাত্রেবেলা, নাকি গার্ডটার একটু ভয় পেত, ওখানে যেতে চেত না, এই টাইপের ব্যাপার। একজন বলেছিল যে একদিন নাকি ওই বাথরুম থেকে আলো আসছিল, বাথরুমের লাইটটা জ্বালানো, এবং সে একটু সাহস করে বাথরুমে কে এত রাতে, এই ইয়ে তো বন্ধ, এখানে তো থাকে না। হ্যাঁ, সো একটা গার্ড নাকি বাথরুমের দরজা খুলে ও দেখেছে যে বাথরুমের পুরো ফ্লোরে ব্লাড ভরা, এবং একটা মেয়ে মানে উবু হয়ে, মানে বসে একটা কাপড় দিয়ে ব্লাড পরিষ্কার করছে। এটা দেখে ও নাকি তখনই একদম ফেন্ট হয়ে যায়। তারপরে নাকি গিয়ে দেখে কিছু না, বাথরুম সব ঠিক, অন্যরা ওকে উদ্ধার করে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি যে জায়গা দিয়ে এসেছি ওই জায়গাটাই হচ্ছে ওই হোস্টেলের ওই বিল্ডিং এবং ওই বাথরুম। এটা কোইন্সিডেন্স বলে যাই বলি, বাট জায়গাটা, এবং আমি কিন্তু এটাও জানি না যে ওই ঘটনাটা কি 91 এর আগে হয়েছে না পরে হয়েছে, ওটা কিন্তু আমি জানি না, হয়তো বা পরেই হয়েছে। বাট ওই জায়গাতে ওই ঘটনাটা শোনার পর আমার তখন মনে হলো কি যে আমার যে ওই দিন ওই অনেক আগে 91-এ যে ফিলিংটা হয়েছিল, হয়তো বা কিছুটা হলেও ট্রু, হয়তো বা খামাখামি ভয় পাই না, এটার মধ্যে একটা হয়তো বা কোনো একটা কানেকশন আছে ওখানে, হয়তো কোনো একটা ব্যাপার ছিল। এই ঘটনাটা হঠাৎ করে আজকে হোস্টেলের কথা বলায় হঠাৎ করে মনে পড়লো, এবং খুব আমি যখন শুনেছিলাম গল্পটা তখন খুব মজা পেয়েছিলাম, বিকজ এটা হচ্ছে 3-4 বছর আগের কথা বোধ হয় যখন গল্পটা শুনেছি। তখন হচ্ছে যে ভৌতিস নামটা হয় নাই, বাট ইনভেস্টিগেশন চলছে আনঅফিশিয়ালি ওই সময়কার কথা, এবং মানে সব জায়গায় চেক করা হচ্ছে যে তখন তো ফাটায়, মানে আমরা মানে আনঅফিশিয়ালি ইনভেস্টিগেশনটা চলছিল তখন। এক্স্যাক্টলি। এবং আমি একটা জিনিস বলবো যে এই মুহূর্তে যদি কেউ যারা ভূত এফএম শুনছেন, তারা যদি হঠাৎ করে বাথরুমে ঢুকে হঠাৎ করে খুলে দেখেন যে কেউ ব্লাড পরিষ্কার করছে কোনো মেয়ে এরকম হয়ে বসে, মানে আমি শুনে নিজেই কিন্তু আমার কেমন লাগছে। বাথরুমের ব্যাপারটা কি, আমি বাথরুমের একটা কমন ফিয়ার বলি, এটা হচ্ছে যে প্লিজ বাথরুমে একটা মানুষ ঢুকলে সে অপরিচিত কোনো বাসা বা এরকম জায়গা যেখানে সে আগে কখনো যায় নাই, বাথরুমে ঢুকলে এটা আমি বলি যে কারো যদি ভয় লাগে, তখন বাথরুমে যে আয়নাটা থাকে, আয়নাটার দিকে যদি কেউ কখনো তাকায়, তাহলে আয়নার পিছনে যে দেয়ালটা, দেয়ালে পিঠটা ঠেকিয়ে তারপর তাকানো উচিত। এটা একটা খুব কমন ফিয়ার একটা মানুষের, এটা খুব কমন একটা জিনিস যে আমি আয়নাতে দেখবো আমি এবং আমার পিছনে যে দেয়াল, এর মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। এটা একটা কমন ফিয়ার, এটা মানুষের ব্রেইন সেলের মধ্যে একেবারে স্ট্যাম্প করা আছে। হ্যাঁ, সো অনেক সময় মানুষজন যখন অনেক ভয় পায়, তখন হ্যালুসিনেট করে বা ইমাজিন করে, তখন এই জিনিসটা দেখতেই পারে। এবং অপরিচিত বাথরুম হলে তো কথাই, হ্যাঁ অপরিচিত, মানে নিজের বাথরুম না, ইউজুয়ালি অপরিচিত জিনিস এটা। সো কখনো যদি ভয় লাগতে থাকে, তখন আয়নার দিকে আমি বলবো যে অবশ্যই যাতে তাকালে ভয়টা কাটবে, কিন্তু তাকানোর সময় পিঠটা দেয়ালে ঠেকিয়ে তারপর তাকাতে হবে, এর মাঝখানে যাতে কোনো গ্যাপ না থাকে। বিকজ এই স্টোরি আমি প্রচুর হলিউডের মিররে দেখা গেছে। হলিউডের হরর মুভি কোন হরর মুভি না, এটা ভয় দেখাতে অ্যাকচুয়ালি পারে না, ভয় দেখা হচ্ছে এশিয়ানরা, জাপানিজরা, যে হরর হচ্ছে কি জনরে। সো
হলিউডে এইসব অনেক মুভিতে আছে, সো এগুলো ছোটবেলায় অনেকে দেখে, অনেকে বলে, সো এই ভয়টা পায় অনেক, মানে বাথরুমের ব্যাপারটা। বাট বাথরুম নিয়ে ছোট্ট একটা ঘটনা বলে, এটা আমি হয়তো আগে বলেছিলাম, সেটা হচ্ছে যে আমরা একটা জায়গায় গিয়েছিলাম, আমি, সাকিব, জিবরান, আরো দুজন, আদিত্য, মনোয়ার। তা ওইখানে আমরা একটা ব্রেইন স্টর্মিং সেশনে গিয়েছিলাম। আমরা একটা অ্যাকচুয়ালি বলবো মুভিটার ইনফোটা দিই, অ্যাকচুয়ালি 2012 স্টোরি নিয়ে কিছু বললেন? স্টোরি নিয়ে কিছু বলবো না। 2012 একটা হরর বাংলা মুভি আমরা রিলিজ করার প্ল্যান করেছি। মেইন মাথা হচ্ছে সাকিবের, সেই মেইন আইডিয়াটা নিয়ে আসে। কংগ্রাচুলেশনস। সো আমরা এই মুভি শুনে আবার সবাই যাতে না ভচকায় যায়, এটা টিপিক্যাল বাংলাদেশের বাংলা মুভি হবে না, ফর শিওর। ডেফিনেটলি এটা এতদিন পরে তাহলে কেন, মানে এতদিন পরে যখন হচ্ছে তখন সেরকম কিছু আমরা আশা করছি না একদমই। মানে এটা আমরা চেষ্টাই করবো মানুষজনকে ভয় দেখাতে। এটা একটা ভালো স্ট্যান্ডার্ডের, এটা আমি হলিউডের হরর স্ট্যান্ডার্ডের হরর মুভি বলবো না, এটা আমি বলবো যে হরর স্ট্যান্ডার্ড, জাপানিজ হরর বা সাউথ এশিয়ান ওইসব কান্ট্রির হরর গুলো যেরকম ওই ধরনের। হলিউডের হরর কোনো হরর মুভি না, এগুলা ফালতু। এটা আমার ওপিনিয়ন, কেউ কিছু আমি সোনার সাথে একমত না, বাট মানে এটা আমার, বাট দ্যাটস দ্য গুড থিং অ্যাবাউট টিমস, ডিফারেন্ট ওপিনিয়নস। সো আমরা অ্যাকচুয়ালি হলিউডের দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি একটু অন্য জায়গায়। এবং আমাদের সাথে হলিউডের ভয় মিলে না আর কি। মানে একটা সাদা গাউন পরে একটা মেয়ে যদি সামনে দাঁড়ায় থাকে, আমি খুশি হবো রাত্রেবেলা, আমি ভয় পাবো না। হ্যাঁ, কিন্তু সাদা চামড়ার আবার এনিওয়েজ, ওই যাই হোক, ওইটার কাজে আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে আমরা বসে আড্ডা দিতে একটা সময় রুম থেকে আমরা বের হয়ে গেছি, আমরা পাশে একটা জায়গায় ব্যালকনিতে বসে আমরা আড্ডা দিচ্ছি। তো হঠাৎ করে আমাদের সাথে একজন ছিল মনোহর, সে এসে বলতেছে যে সময় আমরা এখানে সবাই আছি না? বলে যে হ্যাঁ। বলেছে বাথরুমে কে? বাথরুমে কারো থাকার কথা না, আমরা 5 জন এখানে আছি, 5 জনই। ও কে জানি কল ছাড়ছে। এই টাইপের জিনিসপত্র, এই বাথরুমের এইসব এই যে কল ছাড়াটা, এইগুলোর ঘটনা আমরা অনেকবার আমরা মানে সিঙ্গাপুরে হোটেল গ্র্যান্ড সেন্ট্রাল একটা হোটেল আছে, কেউ যদি সিঙ্গাপুরে যায় তাহলে হোটেল গ্র্যান্ড সেন্ট্রালে 3 তলায় মোস্টলি লাস্ট মাথায় একটা রুম আছে, ওই রুমের ডান সাইডে। ওই রুমটা হচ্ছে বেশ ইন্টারেস্টিং। ওই যদি রুম পুরো বুক থাকে তখন গিয়ে যদি রুম চাই তাহলে ওই রুমটাই দেখো, ওই রুমটাকে দিতে চায় না কাউকে। আমি খুবই ফরচুনেট ছিলাম ওই রুমে থাকার। রাতে হলে এরকম অবস্থা হয়েছিল যে এরকম একটা অবস্থা যে শেষে বাথরুম যখন কল টল ছাড়া শুরু হয়েছে, তখন আমি বলছি যে থাক, আমার আজকে ঘুমানোর দরকার নেই। আমি উঠে বসেছিলাম, ব্যাগটা গুছাই টুছে, সকালে জাস্ট ওই আলোটা হয়েছে, বের হয়ে বলছে আই ওয়ান্ট টু চেক আউট। বেড়ে ছিল অন্য হোটেলে গেছি, আমার অর্চেড হোটেল থাকা ভালো ডিসিশন। হ্যাঁ, এই টাইপের আর কি। মানে মাঝে মাঝে তো ভয় লাগে, আমরা তো সুপারম্যান না, মানে ভাব দেখায় লাভ নাই ভাই। রিয়েলিটি বিষয় করতে নামছি, ভয় পেলে ভয় পাবো, ভয় না পেলে পাবো না। মোস্ট অফ দ্য কেসেস এরকম হয় না। ইনফ্যাক্ট আমার সাকিবের একটা ছোট স্টোরি ছিল, আই থিংক উই সেড ইট না, হয়ে গেছে, বলে ফেলছি। সো আমার মনে একটা ব্রেক নেই, ছোট্ট একটা ব্রেক নেই, আবার একটু ব্রেকের পরে আমরা জাস্ট একটু কথা বলে তারপর আমরা বিদায় নিব। আর আবার আমি ব্রেকের আগে একটা জিনিস আবার একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা কিছুক্ষণ আগে জয়েন করেছেন তাদের জানাই এই একটা ছোট্ট অ্যামেন্ডমেন্ট। ভৌত ইস্ট দেশ টিভিতে মার্চে আসছে, নট জানুয়ারি। এই মাসে আমরা আসছি না, বিকজ অফ ওয়ার্ল্ড কাপ সামনে শুরু হচ্ছে। সো ওয়ার্ল্ড কাপের সময় আমাদের একটা ব্রেক নিতেই হবে। সো আমরা কোনো ব্রেকে যেতে যাচ্ছি না, বিকজ আমাদের স্টোরির মধ্যে কন্টিনিউটি আছে, আমাদের রিয়েলিটি সাইডের স্টোরিটার মধ্যে। এবং এতদিন যখন আপনারা কষ্ট করে ওয়েট করেছেন, আমি বলবো যে আরো 2 মাস এক্সট্রা ওয়েট করেন। হোপফুলি আপনাদের অনেক ভালো লাগবে, বিকজ ভূত এফএম যারা পছন্দ করে তাদের ভূত ইস্ট অপছন্দ করে একদম পুরোপুরি আমরা কোনো কারণ দেখছি না। আর ভূত এফএম এর অবস্থা কি, আমি আবার এখানে আবার একটু বলি, সেটা হচ্ছে যে কয়েকদিন খুলনায় শো করতে গেছিলাম, এবং খুলনায় শো করতে গেছিলাম, আগে মানুষজন এসে বলতো যে ভাই আপনার অ্যালবামটা খুব ভালো হয়েছে, এই গানটা খুব ভালো, আপনারা কি আজকে এই গানটা করবেন নাকি? এখন বলে যে ভাই আপনার অ্যালবামটা খুব ভালো হয়েছে, বাই দ্য ওয়ে এই যে ওইখানে যে গেছিলেন ওইখানে আপনি কি দেখছেন, এটা কেমন, আর জানেন আমার বাসা এটা ওইটা। ইনফ্যাক্ট আমি ফ্র্যাঙ্ক মানে আমি খুব বলতেছি যে আমি যেই হোটেলে ছিলাম ওই হোটেলে একটা হেয়ার স্যালন ছিল, ওখানে যে বারবার সে এইসব পর্যন্ত আমার সাথে ছবি তুলছে, কজ আমি ভূত এফএম এর সুমন, সে অর্থ চিনে না। মানে ব্যাপারটা এরকম ছিল আর কি। সো আমি এসেই সাকিব জীবনের বলছি যে খুলনায় যে কি ভয়ঙ্কর অবস্থা ভূত এফএম এর। সো আমরা তো এখন জাস্ট খুলনায় গেছি, সো সামনে 1:30 বাজে ওখানে বসে থাকার কোনো কথা নাই, কারণ এটা বিলের মাঝখানে, এটা ক্ষেতের মাঝখানে। তো যাই হোক, আমি গেলাম, তো আমরা ওদিকে তাকাই নাই, আমরা সোজা হাঁটা শুরু করছি। তার একটু সামনে মানে 5 মিনিট হাঁটার পরে তো বিলের মাঝখানে, জমির মাঝখানে একটা দিয়ে রাখে, পিলার বলে। তো ওইখানে পাশে একটা লাল শাড়ি পরা একটা মেয়ে, মেবি একটা মেয়ে, তো সে করুণ সুরে কাঁদতেছিল।
তো কাঁদতেছিল, এত মায়া লাগলো যে করুণ সুরে কাঁদতেছিল, প্রচুর মায়া লাগছে, আমি আর থাকতে পারিনি। আমি বললাম যে ভাইয়া কেন কাঁদতেছে, আমি আগে দেখে আসি। তো আমার ভাইয়া বললো যে না দেখিস না, তোর কোনো অসুবিধা হইতে পারে, দেখিস না। তো সে আমাকে কিছুই খুলে বলতেছে না, তো আমি তো কিছু জানি না। আমি বললাম যে হঠাৎ আমার রাগ হয়ে গেল, আমি মাথা গরম হয়ে গেল যে সে আমাকে দেখতে দিবে না কেন। ওখানে দেখতে দেয় না, ওখানে যদি বাই চান্স একটা টর্চ পেয়ে যেতাম আমাদের খুব সুবিধা হইতো রাস্তা চলার জন্য। ওইখানেও দেখতে দিল না, এখানে দেখতে দিল না। তখন আমি ভাইকে তুই শুরু করলাম যে তুই তোর মতো যাই, আমি আমার মতো যাই। তো ভাই আর কিছু না বললে বললো যে তুই তোর যা ইচ্ছা তাই কর, আমি আসি পাশে। এখন সে একটু সামনে ছিল, তো আমি গেলাম, যাওয়ার পরে হাত দিব, তার মাথায় হাত দিব, কিন্তু কি আর হাত দিব। তো কাছে যাওয়ার পরে কাঁদতেছিল, যে কাঁদা আর কি থেমে গেল। তো আমি আর কি মেয়েটার সামনে যেয়ে দাঁড়ালাম। তো সে তাকানোর পরে তার চেহারাটা কি সেটা আমি বুঝতে পারলাম না, আসলে কি হয়েছে না হয়েছে সেটা আমি বুঝতে পারলাম না। এরকম একটা বিভৎস চেহারা আমি জীবনের ফার্স্ট দেখি নাই। চোখগুলো এরকম ছিল যেন সে আমাকে চোখ দিয়ে খায় ফেলাবে, এরকম একটা ভাব ছিল। তো দেখার পরে আমি পুরো ফ্রিজ হয়ে গেছি। তো আমার চলার কোনো শক্তি ছিল না, তো হাঁটবো কিভাবে সেটাও চিন্তা করতে পারছিলাম না। অনেকক্ষণ দাঁড়া থাকার পরে সে আমার দিকে চেয়েছিল, অনেকক্ষণ দাঁড়া থাকার পরে আর কি করার কিছু করার নেই। তো আমার ভাইয়া কি ছিল সামনে, তো আমি কোনো কথা না বলে কোনো দিকে না তাকে নর্মাল হওয়ার পরে আমি সোজা হাঁটা দিলাম। তো দুজনে মিলে বাসে চলে গেলাম। তো ভাই আমাকে জড়ে ধরে রাখলো যে আপনার তারপরে ওর সাথে কোনো কথা টথা কিছু হয় না? কথা কিছু হয় না, আমি কথা বলার কোনো আমার শক্তি ছিল না, আমি পুরো ফ্রিজ হয়ে গেছি, একদম পুরো ফ্রিজ হয়ে গেছি, কিচ্ছু বলার শক্তি ছিল না। তো ওই রাস্তায় কি গ্রামে এর আগে বা পরে কেউ কোনোদিন কোনো কিছু দেখে নাই? না, ওই রাস্তায় প্রায় দেখা যায়, ম্যাক্সিমাম টাইম দেখা যায় আর কি। ম্যাক্সিমাম দেখা যায় যে বর্ষাকালে যখন পানি উঠে তখন ওখানে মাছ আসে, বড় বড় চিংড়ি মাছ পায়, এরকম মাছ ধরতে যায় মানুষ। তো মাছ ধরতে যায় যখন, তখন প্রায় দেখে যে এখানে আর কি ম্যাক্সিমাম টাইম ওইটা দেখে যে স্বর্ণ অলংকার পরে, অনেক স্বর্ণ অলংকার পরে একটা মেয়ে কাঁদতেছে বা মেয়ে বসে আছে। তো এটা গ্রামে মানে প্রচলিত এবং গ্রামে অনেকেই দেখে। শুধু আমাদের গ্রাম না, অনেক গ্রামে আছে, যারা গ্রামে থাকে তারা জানে। এবং আপনার ভাই তো সেদিন ছিলেন, আপনার ভাই কি মেয়েটাকে দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, আমার ভাই দেখতে পেয়েছে যে শাড়ি পরা ছিল মেয়েটা, কিন্তু তার চেহারা দেখতে পায়নি, কারণ তার ঘুমটা ছিল। আমি কি দেখছি সেটা আমি বলতে পারতেছি না। ওকে, এরকম একটা অলরাইট, বেশ স্কেরি ঘটনাটা। যাই হোক, আমরা আবারও চলে যাই, আরো কিছু ঘটনা আছে। থ্যাংক ইউ এরকম এই ঘটনাটা শেয়ার করার জন্য আমাদেরকে দেখতে পাচ্ছি যে SMS করেছেন ডেথ বডি। ওকে, ডেড বডি SMS করেছেন পাপড়ি, SMS করেছেন শোভন, SMS করেছেন খুলনার ভূত, SMS করেছেন রিফাত, মুস্তাফিজ, রিপন্স, সংকেত, SMS করেছেন আমাদেরকে ডার্ক প্রিন্স অনিক, SMS করেছেন মোহাম্মদ পারভেজ, আতিকুল, চয়ন, রাফা সহ আরো অনেকে। স্টে টিউন, আমাদের আরো কথা আছে আপনাদের সাথে। এন্ড এর মাঝখানে যদি কেউ SMS করতে চান তাহলে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বর। যারা ইমেল করতে চান bhootfm@radiofurti.fm এ ইমেল পাঠাতে পারেন। এবার আমরা শুনুন ভাই, ওখানে কথা মনে আমাদের শেষ হচ্ছিল তখন, রাইট? আমরা কথা বলছিলাম, বিশেষ করে খুলনা প্রসঙ্গে চলে গেছিলাম, কিন্তু তার আগে আপনি বলছেন একটা হোস্টেলের ঘটনা এবং কোইন্সিডেন্স বিভিন্ন মানে একটা রাইট, আমরা কল ছাড়া এবং বাথরুমের কিছু কিছু ঘটনা বলছিলেন। না, বাথরুম তো খুব, বাথরুমের কি আর কোনো বা এরকম মানে বাসায় টুকটাক ভয় পেতে পারে মানুষজন? ওয়েল, অ্যাকর্ডিং টু সাম পিপল, যেহেতু ওই জায়গাটা খুব একটা ক্লিন থাকে না, এবং অ্যাকর্ডিং টু সাম পিপল ওরা বলে যে এইসব জায়গায়, যেসব জায়গা একটু নোংরা টাইপের জায়গাটার মধ্যে মানে শয়তানের আসা যায় অনেক বেশি হয়। সো জিন তো ওয়ান কাইন্ড অফ, মানে শয়তান তো হচ্ছে অ্যাকচুয়ালি জিনই ছিল। সো ওই শয়তানের আন্ডারে যেসব জিনগুলো, খারাপ জিন যেগুলো শয়তানের আন্ডারে পড়ে, সো ওইভাবে যদি আমরা চিন্তা করি, হ্যাঁ এইসব জায়গায় থাকতেই পারে। বাট মেইন ব্যাপারটা হচ্ছে যে গ্রাম দেশে অ্যাকচুয়ালি গল্পগুলো মেইনলি গ্রাম দেশ থেকে আসে। তো গ্রাম দেশে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে এই বাথরুমটা একটু দূরে হয়, বাসার থেকে একটু দূরে হয়, এবং যেহেতু আশেপাশে জঙ্গল টঙ্গল থাকে, গাছ টাছ থাকে, রাত্রেবেলা ওখানে যেতে মানুষজন একটু এমনি একটু ভয় পায়। সো ওইসব ভয়টা থেকে অনেকে অনেক ধরনের অনেক কিছু মনে করে। আমি যেটা বলবো যে এই যেমন আজকে একটা SMS পড়ছিল, শুনছিলাম যে বললো যে সবকিছু কি ভূত জিন কিনা। মানে ঘটনাটা হচ্ছে যে আমরা ভৌতিক টিম, পার্সোনালি আমাদের কথা বলে যে আমরা যখন কোনো একটা কিছু নিয়ে ইনভেস্টিগেট করি, আমরা করি যে একটা কিছু
কোন একটা মানে আনএক্সপ্লেইনড কোন একটা জিনিসের এক্সপ্লেনেশন দেওয়ার জন্য, নট দ্যাট যে ওখানে ভূত আছে আমরা ভূত ধরতে যাচ্ছি বা জিন ধরতে যাচ্ছি, উই আর নট লাইক ঘোস্ট হান্টার্স। সেটাই। মানে আমাদের ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা কিছু হয়, কেউ একজন এসে বললো যে রাতে দেখা যায় যে ছাদে আওয়াজ হয়, কেউ যদি দৌড়ায় ছাদের মধ্যে, হ্যাঁ, সো আমরা বের করতে যাবো ছাদে কিসের আওয়াজটা হয়, এটা কি আদৌ ছাদে কোনো মানুষ দৌড়ায়, নাকি কোন একটা বিড়াল এসে দৌড়ায়, কখনো দেখতে যাই না কিন্তু আমরা, নাকি কিছু দেখা যাচ্ছে না কিন্তু তারপরে আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেট করতে যাই। সো এখন যে যেটা যেভাবে চিন্তা করে, কেউ চিন্তা করবে ভূত, কেউ চিন্তা করবে জিন। সবাই এখানে একটা ছোট্ট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আমরা অনেক কিছু এরকম পাই কিন্তু শব্দ পাই বা অনেক কিছু হঠাৎ করে দেখি বা অ্যাভয়েড করি, এরকম ছোটখাটো জিনিস নিয়ে ইনভেস্টিগেট করতে গিয়ে পরে কি দেখছেন যে না ব্যাপারটা আসলে কি এতটা ছোট যতটা ভেবেছিলেন ততটা না? আমি তো একবার বলেছিলাম যে ফাঁসির দড়ির ব্যাপারটা, আমি অনেক ভয় পেয়েছিলাম, যে কারণে ওই ঘটনা আমার কাছে খুব বড়। কিন্তু উল্টাটা কি হয়েছে যে আমরা হয়তো ইগনোর করি বা আমরা এরকম একটু হতেই পারে, মানে এখন অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা ইগনোর করলাম বা হয়তো বা আমি একটা এক্সপ্লেনেশন দিয়ে দিলাম, এটা আসলে এরকম, এটা আসলে সেরকম, রাইট, হয়তো বা অ্যাকচুয়ালি ওরকম কিছু না, হয়তো বা আর অন্যরকম একটা কিছু ছিল, যেটা আমি কি বলে ধানমন্ডি 7 মসজিদ রোডের উপর একটা বাসা আছে, ওই বাসা একতলা একটা বাসা ছিল এক সময়, এখন একটা ভেঙে এখন বড় বাসা হয়েছে, একতলা একটা বাসা ছিল, ওই বাসার ছাদে এভরি ডে মনে হতো কেউ দৌড়াদৌড়ি করছে, লিটারালি দৌড় দিলে যেরকম হয়, মানে বাচ্চা ছেলেরা বাসায় খেললে দৌড়ালে যেরকম ধুপ 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 আওয়াজ হয় এভরি নাইট, এবং ওই ছাদের যাওয়ার কোনো সিঁড়ি ছিল না, আসলে হাফ ডান একতলা একটা বাসা, তার কেউ ওঠারও বেয়ে বেয়ে উঠতে হবে, এবং রাত্রে ওই 2টা-3টার সময় কে বেয়ে ছাদের উপর উঠে দৌড়াবে, আর কারো শখ নাই যে। এবং এই জিনিসটা একেবারে সত্যি একটা ঘটনা, ওই বাসায় আমি নিজের থেকে নিজে আওয়াজ শুনেছি, আমি তখন ছোট ছিলাম, এবং একদিন 2 দিন না, অনেক দিন, অনেক রাতে আমি ওখানে থেকেছি, এবং অলমোস্ট এভরি নাইট আমি আওয়াজ পেয়েছি। ধানমন্ডি 7 মসজিদ রোডের কথা যেহেতু আসলো, আমি আরেকটা গল্পে চলে যাই। ঘটনাটা হচ্ছে, এটা হচ্ছে শঙ্কর বাস স্ট্যান্ডের দিকে, পশ্চিম ধানমন্ডি দিকে, শঙ্কর বাস স্ট্যান্ডের একটু আগে লেফট সাইডে একটা বাসা ছিল, এখন ওই বাসাটার কি অবস্থা আমি জানি না, ওইদিকে আমার খেয়াল করা হয় না, বাট এটা অনেক আগের কথা। ওই বাসাটা মধ্যে অনেকেই বলতো যারা থাকতো, আমার একটু দুঃসম্পর্কের রিলেটিভরা থাকতো, তো আমি অনেক গল্প শুনেছিলাম ছোটবেলা ওদের কাছ থেকে, যে ওখানে নাকি রাতে অনেক ধরনের ইনসিডেন্ট হয়, রাত্রেবেলা নাকি দেখা যায় যে একজন এক ঘর থেকে আরেক ঘরে হেঁটে যাচ্ছে, অথচ এই লোকটা এই বাসাতেই থাকে না, এই টাইপের আওয়াজ টাওয়াজ এই টাইপের হতো। ইনফ্যাক্ট ওই বাসায় যিনি ওনার ছিল, বা উনি সবচেয়ে বয়স্ক ভদ্রলোক ছিল, উনি মারা গেছেন, উনি এরকম একটা ঘটনা বলেছিলেন যে রাত এরকম অনেক তাহাজ্জুদ নামাজ পড়ার পরে এরকম কোন একটা সময় উনি বারান্দায় গেছেন, বারান্দায় গিয়ে দেখে যে বারান্দা থেকে সামনে মেইন রোডটা দেখা যায়, তখন এত বিজি রোড ছিল না, এটা বেশ আগের কথা, এখন 7 মসজিদ রোড মানে একটা ফুড কোর্ট টাইপের হয়ে গেছে, এত রেস্টুরেন্ট এত কিছু, হ্যাঁ, তখন ওরকম ছিল না, অনেক আগের কথা। সো উনি দেখেছেন, উনি নিজে বলেছেন যে আমি দেখেছি যে মেইন রোড রাস্তা 7 মসজিদ রোডের সামনে রাস্তার উপর দিয়ে একটা ঘোড়ার গাড়ি, একটা ঘোড়ার গাড়ি না, একটা ঘোড়ার উপরে একটা লোক ঘোড়া চালিয়ে যাচ্ছে, মানে ঘোড়াটা দৌড়চ্ছে না, হাঁটছে, মানে ঘোড়ার উপরে বসে খুব স্লোলি আগাচ্ছে, এবং পাশে আরেকটা লোক ঘোড়াটার পাশে দাঁড়িয়ে লোকটার সাথে কথা বলতে বলতে হেঁটে হেঁটে যাচ্ছে, এবং যে ঘোড়াটা চালিয়ে যাচ্ছে সে একটা ওই অন্ধকারের মধ্যে যতখানি আলো থাকে স্ট্রিট ল্যাম্পে, যেটা বোঝা গেল যে এই লোকটা একটা ফরেনার, মানে সাদা চামড়া, আচ্ছা, এবং যেই লোকটা ঘোড়ার পাশে দাঁড়িয়ে আছে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে বেশ তোয়াজ করতে করতে যাচ্ছে এই টাইপের, ওই লোকটা ধুতি পরা, এবং সে বাঙালি বা এই টাইপের কিছু, সো এবং ওদের পোশাক আশাক দেখে মনে হচ্ছে যে এটা হচ্ছে ব্রিটিশ আমলের কাহিনী আর কি, এরকম জিনিস আর কি দেখেছে। এবং তারপরে ওই বাসা নাকি অনেক ধরনের প্রবলেমও হয়েছে, সো কেউ একজন একটা তাবিজ দিয়েছিল, ওটা একটা গোল্ডের তাবিজ, ওটার মধ্যে কিছু সূরা ছিল বা কিছু, ওটা একটা রুমের মধ্যে দেয়ালের মধ্যে ঝুলিয়ে রাখা হতো আর কি। আচ্ছা, তারপরে বাসায় কোনো প্রবলেম, ওটার পরে নাকি প্রবলেম সব চলে গিয়েছিল। তারপরে একবার বাসাটা রং করার জন্য মিস্ত্রি এসেছিল রং করার জন্য। আচ্ছা, রং করার পরে তারা হঠাৎ করে রিয়েলাইজ করলো যে প্রবলেম শুরু হয়েছে আবার, তখন দেখে যে ওটা নাই, সো ওই মিস্ত্রি যখন এসে তখন কোনোভাবে এটা মিসিং হয় আর কি, রং করার সময় তাবিজটা ছিল, রাইট। তারপর আবার প্রবলেম হয়, তারপর নাকি আবার এটা করে, তারপর আবার ঠিক হয়ে যায়। সো এই যে এই ধরনের ঘটনা আমরা অনেক সময় অনেক কিছু শুনি, যেমন এগুলো যদি এখন এই মুহূর্তে, এটা আমি যে ঘটনা বলছি এটা হচ্ছে 30 বছর আগের কথা। আচ্ছা, সো এটা এই প্রেজেন্ট টাইমে যদি এরকম কোনো ঘটনা হতো তাহলে ডেফিনেটলি আমরা অবশ্যই ইনভেস্টিগেট করার চেষ্টা করতাম। এখন ইনভেস্টিগেট করতে গিয়ে করার মানে এই না যে আমরা ওখানে ভূত আছে বা ওখানে জিন আছে আমরা গিয়ে দেখি, ওখানে একটা এরকম কিছু আছে যেটা এক্সপ্লেন করা যাচ্ছে না নর্মাল ভাবে,
এক্সপ্লেন করা যাচ্ছে না, আমরা ওটা এক্সপ্লেন করতে চাই ওটা কি। এবং আমাদের ভূতিস শোটার মধ্যে যেসব স্টোরিগুলো নিয়ে আমরা এপিসোডগুলো আমরা তো অলরেডি 50টার উপরে লোকেশনে গেছি লাস্ট 2 বছরে। সো আমরা যে অ্যাকচুয়ালি যেই স্টোরিগুলার যেই ইনভেস্টিগেশন গুলার উপর বেস করে আমরা অনুষ্ঠানটা করছি, ওই হচ্ছে সেরকম ইনভেস্টিগেশন যেগুলো আমরা এক্সপ্লেন করতে পারি নাই, আমরা সলভ করতে পারি নাই। আমরা যদি সলভই করে ফেলি তাহলে তো মানে আমরা যে এটা কি হলো এটা বুঝলাম না, মানে সাকিবও চিন্তা করতেছে আচ্ছা কি হলো বুঝলাম না, আমিও চিন্তা করতেছি, জিবরানও চিন্তা করতেছে, ব্যাপারটা অনেকটা এরকম আর কি। আমরা তো একটা এক্সপ্লেনেশন দিচ্ছি নিজেদের একটা কিছু একটা দিচ্ছি, আমাদের নিজের একটা এক্সপ্লেনেশন আছে, বাট তারপরেও মানে একটা কিন্তু যে আচ্ছা ঠিক আছে বললাম এটা, কিন্তু আসলে কি এটা মানে সেটাই নাকি এটা না, মানে এরকম একটা ব্যাপার। আর আবার ভূতিস নিয়ে দুটো কথা বলি, সেটা হচ্ছে ভূতিসে এটা মানুষজন জানে অলরেডি, তারপর আবার বলছি একটা স্টোরির 2টা এপিসোড হবে। ফার্স্ট এপিসোড একটা নাটক, সেকেন্ড এপিসোডে হচ্ছে আমাদের ইনভেস্টিগেশনটা। সো আমরা অ্যাকচুয়ালি প্রথমে ইনভেস্টিগেশনে গেছি, ইনভেস্টিগেশনে যাওয়ার পরে আমরা কিছু ইন্টারেস্টিং লোকেশন পেয়েছি, ইন্টারেস্টিং কিছু ফুটেজ পেয়েছি, ওই ইনভেস্টিগেশনটায় আমরা একটা এপিসোড বানিয়েছি। বানানোর পরে তারপরে আমরা অ্যাকচুয়ালি বের করার চেষ্টা করেছি যে এখানে জিনিসগুলো কেন হয়। আচ্ছা, তখন আমরা আশপাশ থেকে কিছু ঘটনা পেয়েছি, কিছু রিসার্চ করে কিছু ঘটনা পেয়েছি, ওই ঘটনা হয়তোবা 2-3টা ছোট ছোট ঘটনা। তারপরে আমরা যে জিনিসটা করেছি, আমরা নিজেদের মতন একটা গল্প বানিয়েছি এই ঘটনাগুলোর সাথে জোড়া লাগিয়ে। সো যে নাটকটা দেখবে মানুষজন, এটা কিন্তু মোটামুটি 90% ফিকশন, 10% হচ্ছে অ্যাকচুয়ালি কি হয়েছিল, লোকজন বলে রিউমার হ্যাজ ইট যেরকম হয়েছিল। সো ফার্স্ট আমরা নাটকটা দেখাবো, নাটকটা দেখানোর পরে তারপর আমরা ইনভেস্টিগেশন পার্টটা দেখাবো। সো মানুষজন যদি এভাবে দেখে যে প্রথমটা ফিকশন তারপর না নন ফিকশন, তাহলে কনফিউশন অনেক দূর হবে। নাহলে চিন্তা করবে হ্যাঁ এরকম কি কোনো ঘটনা ঘটেছে নাকি, হয়তো এরকম কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু ঘটনার মধ্যে ছোটখাটো কয়েকটা জিনিস ছিল যে জিনিসগুলো আমরা শুনেছি যে হয়, এবং ওই কারণে আমরা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন করতে গিয়েছিলাম। ওকে, ইনভেস্টিগেশনে গিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। সাকিব এই ব্যাপারে কিছু বলবা? না ওটাই, মানে কারণ বেসিক্যালি আমরা চাচ্ছিলাম যে বাংলাদেশের জন্য কিছু ইন্টারেস্টিং করা। সো গোস্ট হান্টার্স যে ফরম্যাটে করে ওটা আসলে মানে আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং সবগুলো আসলে দেখা সম্ভব না, একটু বোরিং হয়ে যায়। তখন আমি ভেবেছিলাম যে বাংলাদেশের মানুষকে আসলে, কারণ আমরা আসলে যেমন তুমি জিজ্ঞেস করো যে আপনার ভান্ডারের স্টোরি আছে নাকি, আমি না আজ কিছু বলবো না, স্টোরি আছে, কিন্তু হয় কি সব ম্যাক্সিমাম স্টোরি খুব সিমিলার, খুব সিমিলার থাকে। সো এখানে আসলাম খুব ভূতিস আসছে, তারপর আমি একটা গল্প বলা এগুলো তো আগে শুনছি। সো ম্যাক্সিমাম স্টোরি সিমিলার, এর জন্য উই পিক সাম স্টোরিজ যেগুলো আসলে একটু ইউনিক, আমরা কিছু শেয়ার করি যেগুলো আমাদের কাছে মনে হয় যে না এই স্টোরিটা একটু নতুন কিছু আছে। সো নাটকগুলো আমরা মানে প্রোগ্রামটা ওভাবে করার চেষ্টা করছি যে উইল শো পিপল সামথিং যেটা ওরা দেখেনি বা শুনেনি, এন্ড দেন ওখানে আমরা গিয়ে ইনভেস্টিগেট করি, এটাই বেসিক্যালি। এবং খুবই মানে জিনিসগুলো মানে আমি যতদূর শুনেছি এখন পর্যন্ত সবাই যেটুকু শুনেছে তাতে মনে হয় যে খুব বেশি রিয়ালিস্টিক, মানে একেবারে মানে মনে হয় যে আমাদের প্রতিদিনের ঘটনার সাথে খুব বেশি মিল আছে। মানে এই যে মানে এগুলো আমি হয়তো শুনি ইগনোর করে গেছি, আমি হয়তো দেখি ইগনোর করে গেছি, এরকম টাইপের জিনিসগুলো আর কি। যেমন এখানে মনে হয় অনেকেই পরে শেয়ার করেছে যে আগে কেউ কোনোদিন খেয়ালও করে না যে বাসায় আসলেই মাঝে মাঝে দু একটা জিনিস মিসিং হয়ে যায়, মানে কেউ নেয় না কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়, যেটা কেউ আসলে সরায় না বা এরকম কিছু। একটা স্যান্ডেল হয়তো এক জায়গায় রেখে অন্য একটা ঘরে গেল, এসে দেখা যায় স্যান্ডেলটা ওখানে না, অথচ কেউ নেয় নাই বা সবাই কেউ রুম থেকেই বের হয়নি, এগুলো পরে সবাই খেয়াল করেছে। সো এগুলো খুব ইন্টারেস্টিং। বিশ্বাস অবিশ্বাসটা অ্যাকচুয়ালি এটা যার যার পার্সোনাল ব্যাপার, একদম যার জন্য মানে কে কিভাবে কোনটা চিন্তা করবে এটা যার যার ব্যাপার। সো আমরা আমাদেরটা করি, অন্যরা অন্যটা করুক, অ্যাজ লং এজ এটা মানে রেডিওতে আমরা আজকে এখানে বসে শো করছি সো দ্যাট মানুষজন শুনে মজা পায়, রাইট? একদম। সো অ্যাজ লং এজ তাই তারা মজা পাচ্ছে, তারা এন্টারটেইন হচ্ছে, ফাইন। সো আমরা টিভিতে শো বানাচ্ছি, অ্যাজ লং এজ মানুষজন দেখে মজা পায়, ফাইন। জিনিসটা ওইভাবে দেখতে হবে অ্যাকচুয়ালি, সেটাই। অত এটা কি জিন ভূত পেতনি না এটা দত্ত না কি এত কিছু অ্যাকচুয়ালি চিন্তা করতে চাইলে করবে ডেফিনেটলি, বা সেটা না করলেও চলে আর কি। মানে জিনিসটা একটা টোটাল যে আমরা ইয়ে করছি, ভোজিস করছি, হ্যাঁ আপনারা গোস্ট হান্টার্স এর নকল একটা জিনিস করতেছেন। আমার কথা হচ্ছে যে হেভি মেটাল তো আয়রন মেরিনও করছিল, মেটালিকেও করছিল, মেটালিকে কিন্তু আয়রন মেরিন নকল করে নাই। যাদের একটা আইডিয়া আছে যে আমরা গোস্ট হান্টার্স এর কপি করছি বা নকল করছি, তাদের জন্য একটা ইনফরমেশন দিই, গোস্ট হান্টার্স ইজ নট দ্য ফার্স্ট প্যারানর্মাল রিয়েলিটি টিভি শো মানে পৃথিবীর। রাইট। 2000-এ এমটিভির ফিয়ার নামে একটা রিয়েলিটি টিভি শো বের করেছিল, এমটিভি ফিয়ার। ওটা ছিল প্রথম প্যারানর্মাল রিয়েলিটি টিভি শো। একটা ফ্যামিলিকে একটা জায়গায় ছেড়ে দেওয়া হতো ক্যামেরা দিয়ে, হন্টেড প্লেসেসে। এটা নিয়ে শুরু হয়েছিল এবং তারপর তাদের বাজেট সংক্রান্ত কারণে এটা বন্ধ হয়ে যায়, বাট এটার রেটিং অনেক বেশি ছিল।
2004-এ ফার্স্ট ঘোস্ট হান্টার্স আসে, 2004-এ ফার্স্ট ঘোস্ট হান্টার্স আসে। সো এখন আমি যদি বলা শুরু করি ঘোস্ট হান্টার্স তো ফিয়ারের নকল, তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক হবে না। আর এই জিনিসটাও অ্যাকচুয়ালি আমাদের ওইভাবে চিন্তা করে দেখতে হবে যে জাস্ট বিকজ আমরা বাংলাদেশে আছি দেখে সব আইডিয়া হচ্ছে সাদা চামড়ার, আর আমরা হচ্ছে ওদের কাছে কপি করছি, এই জিনিসটা চিন্তা না করাই আমার মনে হয় ভালো। কজ আমরা অ্যাকচুয়ালি এত মানে আমরা জাস্ট বিকজ আমরা গরিব একটা দেশে আছি দেখে আমাদের ব্রেন নাই, এই কথাটা কিন্তু ঠিক না। আমাদের হয়তো টেকনোলজি অত কিছু নাই, অনেক কিছু থেকে আমরা কিন্তু মানে সত্যি কথা বলতে কি যে বাংলাদেশ বা যে এই সাবকন্টিনেন্টে এই যে এই সমস্ত প্যারানরমাল যে ব্যাপার স্যাপারগুলো, এগুলো কিন্তু অনেক বেশি সমস্ত ওয়ার্ল্ডে অনেক বেশি আলোচিত এবং ডেফিনেটলি আলোচিত। এখন আমাদের অ্যাকচুয়ালি এইসব জিনিসপত্র নিয়ে এখন আমরা কি বলি ভূত এগুলো ভুয়া জিনিস, মানে এই টাইপের জিনিসপত্র অনেকে অনেক সময় বলে এই টাইপের বলতেই পারে, যার আমি যেটা বারবার বলি পার্সোনাল, একদম যার পার্সোনাল ওপিনিয়ন। আমার কথা হচ্ছে যে আমি যখন ওয়েস্ট ভার্জিনিয়াতে যখন আমি ঘোস্ট হান্টার্সের সাথে যখন ইনভেস্টিগেশনে গিয়েছিলাম, তখন ওখানে তো আমি একা ছিলাম না, ওখানে একটা কনভেনশন টাইপের একটা কনফারেন্স টাইপের ছিল, পুরো আমেরিকা থেকে সব স্টেট থেকে যাবতীয় ঘোস্ট হান্টার্সরা ওখানে এসেছিল। সো এত ঘোস্ট হান্টার্স এত কিছু, এগুলো জাস্ট ফর নাথিং, এটা আমি বিশ্বাস করতে রাজি না আর কি। হ্যাঁ, এবং ওদের সাথে আমি অনেক কিছু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, তারা করেছে, অনেক কিছু হয়েছে, অনেক গল্প টল্প হয়েছে কনফারেন্সে। তারপরে তো হান্টিং এর সময় তো আমরা আলাদা চলে গেলাম, আমরা কয়েকজন জাস্ট গেলাম। সো ওখানেও এখন ঘোস্ট হান্টার্স এর মতন একটা টিম যারা এসে বলছে যে তোমাদের জিনিসগুলো খুব ইন্টারেস্টিং, তোমরা জিনিসটা ঠিকঠাক মতো করো, এবং আমি তখন বললাম তোমরা বাংলাদেশে আসো না কেন? বললো যে ওটা আমরা আসতে পারবো না, ঘোস্ট হান্টার্স ইন্টারন্যাশনাল নামে একটা টিম আছে, ওরা হয়তো আসবে, তোমরা ফার্স্ট সিজনটা ঠিক মতো শেষ করো, তারপরে আমরা একটা দেখি উই ক্যান ওয়ার্ক ইট আউট, একটা কিছু যদি করা যায়। এই জিনিসগুলো ওরা পর্যন্ত ইন্টারেস্ট নিয়ে ইয়ে করছে আর কি। ওরা কিন্তু বলে না এই তোমরা আমাদের আইডিয়া মারছো, হ্যাঁ, ওরা কিন্তু বলতেছে না, ওরা জিনিসটা উল্টো অ্যাপ্রিশিয়েট করতেছে, এবং ওরা বলতেছে যে তোমরা যদি এটা ঠিক মতো চালাতে পারো, তোমরা আমাদের তোমাদের দিয়ে দিব, ট্যাপস এর লোগো তোমরা লাগায় তোমাদের ভর্তি করবো, কোনো অসুবিধা নাই। এটা আমি শুনেছিলাম এবং এটা শুনে খুবই আমি নিজেও খুব হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমরা সবাই খুব এক্সাইটেড। সো এখন আমাদের মেইন ইয়ে হচ্ছে যে আমাদের এই জিনিসটা ঠিক মতো টিভিতে দিতে হবে, তারপরে আমরা দেখা যাক সেকেন্ড সিজনে আমরা কোথায় যাই, কি হয় না হয়। বাট সেকেন্ড সিজনে ডেফিনেটলি আমাদের বিশাল বড় প্ল্যান আছে, বাট এটা এখন ডিসকাস না করি, বিকজ আগে আমাদের ফার্স্ট সিজনটা আসুক, আগে টিভিতে আসুক। তা টাইম তো শেষ, তারপর আমি এই লাস্টে একটা ইয়ে বলে যাচ্ছি, একটা ছোট্ট একটা ঘটনা বলে আমরা শেষ করি। তার আগে আমি একটা ঘটনা বলবো, সেটা হচ্ছে ছোট্ট, সেটা হচ্ছে ইমরান রাজশাহী থেকে আমাদের SMS করেছেন। তো আমরা সবাই যে ভূত বা প্যারানরমাল ব্যাপার নিয়ে আলোচনা করি, লাভ কি, মানে এগুলোতে লাভ কি, মানে মজার চাইতে একটা বড় লাভ খুঁজে বের করেছেন। মানে এই লাভটা মজা তো ইহকালে, পরকালের একটা লাভ হবে। সেটা হচ্ছে যে ভূত FM শুনে ম্যাক্সিমাম মানুষ এবং ভূতিস্টের যে ব্যাপারগুলো আছে এগুলো শুনে মানুষজন ভয় পায়, এবং ভয় পেয়ে অ্যাটলিস্ট একবার হলেও আল্লাহকে ডাকে। মজা লাগলো ঘটনাটা শুনে। বাট আমি এই যে রাজশাহীর কথা যখন আসলো, তখন আমি একটা জিনিস বলি, আমাদের ব্যান্ডের একটা শো আছে রাজশাহীতে ফেব্রুয়ারি 4 তারিখ। সো ওই সময় আমরা ওখানে কনসার্ট করতে যাচ্ছি। সো রাজশাহীতে কারো যদি কোনো ঘটনা থাকে, তাহলে অবশ্যই যাতে এর আগে আমাদের যাতে পাঠিয়ে দেয়। আমরা ওই স্টোরিগুলো থেকে কোনো ইন্টারেস্টিং কিছু পেলে আমি ডেফিনেটলি ওদের সাথে দেখা করবো বা কথা বলবো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। রাইট, মানে হাতে বেশ কিন্তু সময় আছে, মানে জাস্ট এই 2 সপ্তাহ তো পাবে, 2 সপ্তাহ পাবে। সো কারো কাছে কোনো ঘটনা থাকলে এগুলো যাতে ভূত FM অবশ্যই যাতে ইমেল করা হয়, তাহলে আমি গেলে ওখানে ডেফিনেটলি একটু দেখে আসলাম আর কি যে ঘটনাটা কি। ওকে, আমি আরো একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, bhootfm@radiofurti.fa পাঠিয়ে দিবেন, আমি সঙ্গে সঙ্গে শেয়ার করে ফেলবো এটা। আমরা এখন ঘটনায় চলে যাই। রাইট, এই ঘটনাটা দিয়ে শেষ করছি, বিকজ নেক্সট উইকে থাকতে পারছি না, চিটাগাং আমাদের শো আছে, সো আমাদের ওখানে থাকতে হবে। এটা অ্যাকচুয়ালি ঘটনা মানে কি, আমাদের যে ইনভেস্টিগেশন যা চলছে এর মধ্যে একটা স্পেসিফিক একটা লোকেশন আছে যেটা নিয়ে আমরা খুব ভুগছি স্টিল, মানে এখনো পর্যন্ত আমরা এটা মানে স্যাটিসফাইড না, আমরা শেষ করতে পারছি না। মানে কোন একটা জায়গায় গেলে আচ্ছা এটা তার মানে এরকম, আর অথবা এটা এরকম না, কিছু একটা বলে তো আমরা বের হই, ওটা করতে পারছি না। ওখানে যাওয়া নিয়ে অনেক কাহিনী হচ্ছে। তা আমরা কোন একটা ইনভেস্টিগেশনে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমাদের এটা আমার একটা পাগলামি ছিল, মানে আকাশে খুব সুন্দর তারা ছিল, খুব ভয়ঙ্কর অবস্থা। তা আমার একটা ফটোগ্রাফির শখ আছে, এটা তোমরা জানো। তা আমি তখন বললাম এই গাড়ি থামাই, আমরা ছবি তুলবো। আচ্ছা, আমি ছবি তুলবো। তা সবাই বলো আচ্ছা ঠিক আছে। এমনি একটা ব্রেক হলো, অনেক রাত তখন, আমরা গাড়ি থামাইছি। গাড়ি থামানোর পরে আমি ট্রাইপড বের করে ক্যামেরা সেট করে আমি সুন্দর
স্লো শাটার স্পিডে আর কি বাল্বে যে ছবিগুলো তোলে অনেক 1 সেকেন্ড মানে 3-4 সেকেন্ড লেগে যায় আমি মোটামুটি 15-20 সেকেন্ড ধরে তুলতেছি আর কি, মানে খুব সুন্দর ছবিটা তুলতে তুলতে। এটা একটা হাইওয়ের ওরকম একটা জায়গায়, তো পাশে হচ্ছে একটা জঙ্গল টাইপের, তো জঙ্গলের পাশে ওখানে আমরা গাড়িটা রাখছিলাম। তো খুব ঘন জঙ্গল সেটা বলবো না, তো ওখান থেকে হঠাৎ করে শিয়ালের ডাক শুনতে পেলাম আমরা। শিয়াল ডাকছে, তো শিয়াল তো ডাকতেই পারে, ইন্টারেস্টিং মজা। কিন্তু শিয়াল ডাকতে ডাকতে একটা সময় সাহেব কতগুলো শিয়াল হবে, মানে 10-12টা তো হবে, 10-12টা মিনিমাম হবে, মানে একসাথে ভয়ঙ্কর ভাবে ডাকা শুরু করছে। এইভাবে ডাকতেছে না বেশি ইন্টারেস্টিং, তো চলো ভিতরে যাই। আর আমার তো একটা ব্যাপার আছে ইন্টারেস্টিং, হ্যাঁ, এবং সেগুলো কাছে আসতেছে, এরকম একটা ব্যাপার। তখন আমি বললাম যে চল একটু ভিতরে যাই, এটি হাবি যাবি বলতেছি। তখন জিব্রান হঠাৎ করে বলে কি, না শুন ভাই, আমার মনে হয় যাওয়ার দরকার নেই, সামথিং ইজ রং। আর জিব্রান আবার এগুলো একটু আগে সেন্স করে, সবার আগে ধরতে পারে। সো ও বলতেছে কিছু একটা প্রবলেম আছে, যাওয়ার দরকার নেই। আর আমি তখন প্রবলেম আছে, ওয়াও যাই বইলা, তখন আমরা সব রওনা দিছি। তা আমরা ভিতরে ঢুকছি, ঢুকে আবার ছবি টবি তুলে আমরা ব্যাক করছি, ব্যাক করে এখন আমরা চলে যাবো। সো আমরা এখন চলে গাড়িতে একটা গাড়ি স্টার্ট দিচ্ছি, গাড়ি স্টার্ট নেয় না, গাড়ি সেলফি নিতেছে না, কোনো অবস্থায় নিতেছে না। অথচ মাশাআল্লাহ আমার গাড়ি কিন্তু অনেক ভালো অবস্থা আছে, এবং আমরা এটা নিয়ে সারা দেশ ঘুরি, মানে কোনো কারণ নাই যে গাড়ি হঠাৎ করে গাড়ি স্টার্ট নিচ্ছে না, মোবাইল ফোনের সিগন্যাল নাই। আমরা এরকম একটা বাজে একটা জায়গায় আছি, মানে ওই একজনের একটা সিগন্যাল আসতেছে যেতেছে এরকম একটা সিচুয়েশন। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমরা ভিতরে যাই। এখন যেহেতু আটকাইছি, আরো কিছুক্ষণ আমাদের একটা ইনভেস্টিগেশন কিন্তু যাওয়ার কথা ঢাকার বাইরে, আমরা ঢাকার বাইরে হাইওয়েতে একটা জায়গায় আছে, জঙ্গলে ঢুকছে। এবং ঢোকার পরে বাই দ্য ওয়ে, আমরা যখন কোথাও যাই গাড়িতে ওঠার মানে গ্যারেজ থেকে যখন গাড়ি বাইর করে যখন আমরা গাড়িতে উঠি, তখন থেকে কিন্তু জীবনের হাতে একটা ক্যামেরা থাকে বা সাকিবের হাতে একটা ক্যামেরা থাকে অন করে, আমরা সবসময় এটা রেকর্ড করতে থাকি। আচ্ছা, আমাদের এই সবকিছু কিন্তু তখন ভিডিও হচ্ছিল, কিন্তু খুবই মানে ক্যাজুয়াল ভিডিও, আমরা ইনভেস্টিগেশনের ভিডিও নর্মালি হচ্ছিল, হাতটা কাঁপছিল এরকম অবস্থা। তা তখন আমরা যখন ভিতরে যাচ্ছি, তখন যখন গাড়ির স্টার্ট নিচ্ছে না, তখন আমাদের সাথে আরেকজন ছিল, ওকে বললাম যে তুমি একটা কাজ করো, আমাদের একটা ক্যামেরা আছে, এটা অন করো। আমরা একটু ফুল ফ্লেজে আমরা একটু ক্যামেরাটা অন করলাম, একটু যাই ভিতরে দেখে সেই ব্যাপারটি। আর শিয়ালের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল। তো আমরা ভিতরে ঢুকতে ভিতরে একটা জায়গায় একটা বড় একটা গাছ আছে, মাঝখানে একটু খোলা জায়গা একটা গাছের ওখানে দাঁড়ায় আমি তখন সিগারেট ধরাবো, ঠিক তখন জিব্রান বলতেছে ধুর, জিব্রানের কাছে তো ক্যামেরাটা অনেক আগে থেকে অন, হ্যান্ডিক্যাম যেটা, বললো যে ব্যাটারি শেষ, ব্যাটারি চেঞ্জ করতে হবে। তখন সাকিব বললো যে ঠিক আছে আমি যাই, আমি আর জিব্রান যেতেছি, আপনারা থাকেন। তা আমরা দুজন গাছের এখানে একটু ভিতরে এসে আমরা কয় মিনিট ঢুকছিলাম ভিতরে, 10 মিনিট ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিট হবে, খুব বেশি ভিতরে না আর কি। আচ্ছা, তো তখন ওরা বলে যাচ্ছে ঠিক আছে, ওরা জিতছে। তা ওরা যখন যাচ্ছে তখন আমি সিগারেটটা ধরাইছি, সাকিব বলে কি সময় একটু সে আবার দৌড়ে আসছে যে আগুনটা দেন, লাইটার নেই, সে সিগারেট ধরে দিচ্ছে। জিব্রান তখন পিছনে, সাকিব ঘুরে আবার যখন হাঁটা দিচ্ছে উল্টে দিকে, দেখেছে ওখানে জিব্রান নাই। জিব্রান হয়েছে কি, সে হাঁটা দিচ্ছে যাচ্ছে, ও তো আসতেছে সিগারেট ধরে। জিব্রান হচ্ছে ওয়ান ট্র্যাক প্যান্ট, ব্যাটারি শেষ, ব্যাটারি আনতে হবে, ব্যাটারি শেষ, ব্যাটারি আনতে হবে। তখন ওই অ্যাডভেঞ্চার মানে সে ব্যাটারি আনতে গেছে। একটু দূর যাওয়ার পরে যখন দেখি জিব্রান তখন সাকিব আবার ব্যাক করছে। তা আমরা তিনজন ঠিক আছে, এই মানে এটা 5-7 মিনিট, মানে বেশি দূরে না কিন্তু, মানে মেইন রোড দেখা যায় না কিন্তু কাছেই। টেক গাই, হ্যাঁ। ঘটনার মজার ব্যাপারটা হচ্ছে, মজা না অ্যাকচুয়ালি, এখন মজা বলতেছি, এখন তো বলতে মজা, তখন মজা লাগে না, তারপরে মজা লাগে, তখন একদমই মজা লাগে না। একদম ব্যাপারটা যেটা হয়েছে যে আমরা এখানে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট দাঁড়াচ্ছি, জিব্রান আসে না। আচ্ছা, পরে কত 20-25 মিনিট যখন হয়ে গেছে, তখন আমরা একটু টেনশনে পড়ছি, কি জিব্রান আসতেছে না কেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি সাকিব এবং আমাদের সাথে যে ছিল, আমরা তিনজন, আমাদের কাছে যে ক্যামেরাটা ওটার মধ্যে লাইট, ওই যে সানগান দিয়ে ওই ক্যামেরাটা চালায়, ওটাতে ইনফ্রারেড লাইট নাই। আর জীবনের কাছে যেটা, ওটা হচ্ছে ইনফ্রারেড লাইট, ওটা পুরো ইনভেস্টিগেশনের ক্যামেরা। আচ্ছা, তা আমরা এই ক্যামেরা আমাদের তখন অন করা, আমি বলছি যে অন করা ছিল। আমরা 20-25 মিনিট পরে থেকে আমরা কতক্ষণ, 3 ঘন্টা 3.5 ঘন্টা হবে, 3-3.5 ঘন্টা আমরা ওই জঙ্গলের ভিতরে আমরা ঘুরেছি, জিব্রানকে খুঁজছি, জিব্রান নাই। ইভেন আমরা মেইন রোডে যেতে পারিনি। এই 5 থেকে 7 মিনিটের রাস্তা আমরা যে আসছি, আমরা যেখানে যাব, আমরা মেইন রোড খুঁজে পাইনি। ওই জঙ্গলের মধ্যে 3-4 ঘন্টা সকাল হওয়া পর্যন্ত আমরা বের হতে পারিনি। এখন স্ট্রেট ফরওয়ার্ড কথা, আমরা বের হতে পারিনি। সাকিব আমার হঠাৎ করে বলে কি, সোম ভাই মনে হয় মামুই ধরছে। আমরা যে মামুই ধরছে ব্যাপারটা কি বলে, যেটা একটা মিথ টাইপের ব্যাপার, এটা ছোটবেলায় সাকিবদের এরকম একবার হয়েছিল যে, এটা অনেকে বলে যে
কোন একটা সময় কিছু একটা হয়, তখন ওই রাস্তা মানে একটা সাইকেলের মধ্যে ঘুরতে থাকে, লুপের মধ্যে ঘুরতে থাকে। তুমি গেলে যে একটু আগে যে উনি যে বললো যে ওনারা ঘুরে টুরে দেখলো যে একটা জায়গাতেই আছে, এই জিনিসটা হয়। এটা অনেকে গ্রামাঞ্চলে বলে মামুই ধরছে। তখন সাকিব এই কথা বলতেছিল, তখন আমি ফার্স্ট এগুলো পাত্তাই নেই। আমার তখন চিন্তা হচ্ছে যে জিব্রান মিসিং, আমার ওটা নিয়ে আমি তখন টেনশনে। একটা সময় এরকম একটা অবস্থা হয়েছে যে আমি আর সাকিব ঝগড়া পর্যন্ত টাইপের করতেছে, এই টাইপের, মানে আমি দৌড়াইতেছি পাগলের মতন, সাকিবও দৌড়াইতেছে, ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে দৌড়াইতেছে, আর জিব্রান নাই। সো আলটিমেটলি যেটা হয়েছে যে সকালবেলা আমরা জিব্রানের খুঁজে পেয়েছি, সকালবেলা আমরা গাড়িও খুঁজে পেয়েছি। ওই দিন সময় আমার উপর খেপছিল। হ্যাঁ, ওই দিন খেপছিল অ্যাকচুয়ালি। এবং এই সবকিছু ফুটেজ আমাদের কাছে আসে এবং আমরা পরে দেখে হাসছি যে আল্লাহ কি হয়েছিল। কিন্তু আমাদের ওই দিন ওই 3-3.5 ঘন্টা বা 4 ঘন্টা যতক্ষণ ছিলাম, আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা যে প্যানিক একটা সিচুয়েশনের মধ্যে কাটাইছি এবং জিব্রানকে লাস্ট মিনিটে যে অবস্থায় পাইছি, এটা মানে আনবিলিভেবল। এবং মানে এমন হয়েছে যে আমরা ঘুরতে গেছি, ঘুরে টুরে এসে দেখি যে জিব্রান একটা চুইংগাম খাচ্ছিল আর কি, ওই চুইংগামের র্যাপার পড়ে আছে একটা জায়গায়, কিন্তু জিব্রান নেই। মানে দেখি বোঝা যায় যে আমাদের মনে আছে যে জিব্রান এখানে চুইংগাম খাইছিল, চুইংগামের র্যাপার আছে, জিব্রান নাই। এবং জিব্রান আমাদের খুঁজতেছে, জিব্রান আবার আমাদের পাচ্ছে না। এসে দেখতেছে আমাদের সিগারেট বাটস পড়ে আছে। এগুলো আমরা দেখাবো কেমন, রিয়ালিটি টিভি শোতে আবার সিগারেট খাওয়া দেখানো যায় না। আমরা তো ওটা ওইভাবে ছিলাম না, আমরা তো সিগারেট খাইছি ভালো। ওইটা আমরা তখন তো আমরা শো মোডে ছিলাম না, আমরা এখন সিগারেট খেতে পারি, বিকজ রিয়ালিটি টিভি শোর সামনে সিগারেট খাওয়া যাবে, কিছু নিয়ম কানুন আছে আর কি। সো এই যে যখন এই জিনিসগুলো হচ্ছে, জিব্রানের ঘটনা আছে, জিব্রান কিন্তু গিয়েছিল গাড়িতে গিয়ে, ব্যাটারিও নিয়েছিল এবং সে আরো কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল ওই ইনভেস্টিগেশনে, যেহেতু আমরা ভিতরে ঢুকছি এই কারণে। সো জিব্রানের ক্যামেরাতে একটা হোল নিউ বল গেম, একটা ডিফারেন্ট জিনিস। জিব্রানের ক্যামেরায় যাবতীয় জিনিসপত্র আছে, আমরা না বলি এক্স্যাক্টলি। আমাদের ক্যামেরায় যাবতীয় জিনিসপত্র আছে, কিন্তু আমরা একই জায়গায় ক্রস করছি, কিন্তু আমরা কিন্তু জিব্রানকে পাইনি, জিব্রান আমাদের পায় নাই। আমরা টাইম কোড মিলাই দেখছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতে পারিনি অ্যাকচুয়ালি ওখানে কি হয়েছিল। সো জিব্রানকে আমরা কি অবস্থায় কোনখানে কিভাবে পাইছি এবং জিব্রানের ক্যামেরায় কিছু আছে, এগুলো কিছুই আমি আজকে বলবো না। একটা ইন্টারেস্টিং জিনিস বলি যে এমন হয়েছে যে সুমন ভাই জিব্রানের ডাক শুনছে, আচ্ছা আমি শুনি নাই, আমরা কিন্তু মানে আমরা একসাথে ঘুরতেছি, আমি বলি ওই যে ডাকছে আমি দৌড়ে গেছি, ক্লিয়ার শুনছে, আমি কিছু শুনতেছি না, ওইখান থেকে ঝগড়া শুরু হয়েছে। হ্যাঁ, সুমন ভাই থেকে তখন এই পাশাপাশি এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে জিব্রান শুনছে যে আমি ডাকতেছি জিব্রানকে, কিন্তু জিব্রান আমার খুঁজে পায় নাই। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা লাস্টে যখন জিব্রানকে পাইলাম, জিব্রানকে নিয়ে আমরা যখন গাড়িতে উঠছি, গাড়িতে উঠে আমি এখন কল দিব ঢাকায় কাউকে যে আমাদের পিক করো এখান থেকে, বিকজ আমাদের গাড়ি নষ্ট। সাকিব বলে কি, সোম আপনি গাড়িটাকে স্টার্ট দেন, একবার দেখেন। আমি স্টার্ট দিছি, একবারে গাড়ি স্টার্ট নিছে, এবং তখন আমরা আলটিমেটলি পরে আমরা বের করছিলাম যে আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম, তো রাত্রেবেলা হাইওয়েতে আমরা রাস্তাটা হারাই ফেলছিলাম, আমরা একটা ডিটোরেট নিছিলাম, ভুলে একটা অন্য জায়গায় ঢুকে গেছিলাম, ওটা ছিল হাইওয়ে ঠিক না। আচ্ছা, আমরা এরকম একটা জায়গায় গেছিলাম, বাট দেন এগেন আমরা আসার আগে জিপিএস লক করছি ওই জায়গাটা কি, আমরা এই জায়গাটা অনেক ইন্টারেস্টিং লাগছে। তো এটা নিয়ে আসার পরে, এটা তো অ্যাকচুয়ালি আমাদের কিন্তু অ্যাকচুয়াল যে ইনভেস্টিগেশনে যাওয়ার কথা ছিল ওখানে আমরা যাইনি, আমরা ব্যাক করছিলাম। মানে আমরা এরকম প্যারা গেছিলাম সারা রাতে, আমাদের যাওয়ার এনার্জি ছিল না, ইচ্ছা ছিল না, বিকজ অনেক কিছু হয়েছে ওই দিন রাতে। আমাদের কাছে অনেক নয়েজ, আওয়াজের ফুটেজ আছে, বেশ ইন্টারেস্টিং জিনিসপত্র আছে, আমরা ইগারলি ওয়েট করবো সেটা। হ্যাঁ, ডেফিনেটলি। এবং তারপরে আমরা আসার পরে আমরা তিনজন একদিন বসে আমরা চিন্তা করলাম যে আচ্ছা, এইটারে আমরা কেন একটা এপিসোড না বানাই না। এটা খুবই অ্যামেচার শুটিং হয়েছে, মানে আমরা তখন প্যানিক করতেছি, আমরা তখন অতটা প্ল্যানও ছিলাম না শুট করবো। আজ জিব্রান হারাই যাওয়ার পরে আমাদের তো তখন শুটের ওরকম মুডও নাই, জাস্ট বিকজ আমাদের সাথে ক্যামেরাম্যান ছিল, সে সারাক্ষণ বলছি ক্যামেরা ধরে থাকো, সে সারাক্ষণ ক্যামেরা ধরে থাকছে। তো তারপরে আমরা দেখলাম যে না, এইটারে আমরা বানাইতে পারবো, তো আমরা ওইটাকে একটা এপিসোড বানাচ্ছি, যেটা একটা ওয়ান এপিসোড, ওইটাতে কোনো স্টোরি নেই। স্টোরি আছে, যা বললেন সেটা ভয়ঙ্কর, মানে আমাদের মনে হচ্ছে খুব কাছাকাছি সবাই ঘুরে বেড়াচ্ছিলেন। এটা খুবই স্মল স্টোরি অফ এ বিগ থিং আর কি। একদম আমাদের বিগেস্ট ইনভেস্টিগেশন যেটা আমরা লাস্টে দেখাবো ভূতিষ্টের, এরকম উইয়ার্ড, এরকম বিগ একটা জিনিস, এটা মানুষজন এক্সপেক্টই করবে না যে আমরা কি দেখাতে যাচ্ছি ওখানে, বিকজ আমরা নিজেরা এখনো পর্যন্ত অনেক কিছু হজম করতে পারিনি। স্টিল এই কেস ফাইলটা ওপেন, আমরা এখন এটা নিয়ে ইনভেস্টিগেট করছি এবং এটা কবে শেষ হবে আমরা জানি না, বাট ওটা আমরা রেখে দিয়েছি। বাট বাকি সব ইনভেস্টিগেশন আমাদের শেষ, সব ইনভেস্টিগেশন সবকিছু শেষ, আমরা নাটকের কাজ করছি, ওটা সামনে হবে। এই গল্পটা বলার জন্য আসছিলাম। তো নেক্সট উইকে আমি নাই, এখন আমি জানি না সাকিব আর জিব্রান যদি
আমরা আছি, আমরা হোপফুলি আছেন। হ্যাঁ, একদম সাকিব জিবরান হয়তো থাকবে, আমি থাকতে ও পারছি না। ফাইন। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাপার। So, অনেকদিন পরে অ্যাকচুয়ালি আশা হলো এবং আমি আবার সবার কাছে এবং আপনারা যদি জানেন যে আপনার অনুপস্থিত লাস্ট উইকে আমরা বার্থডেও করেছি আপনার এখানে। হ্যাঁ, আমি এটা শুনেছি এবং থ্যাঙ্কস আ লট এবং মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, বাট আমি মিস করেছি, বাট দেন অ্যাগেন নেক্সট ইয়ার ইনশাল্লাহ। কোনো কেক বাকি আছে এখন? না, এখনো কেকটা যদি বাকি থাকে ওটা খাওয়াটা সেফ হবে না। আমরা ড্যানিয়েলের বার্থডের দিন আবার কি খাবো? ওকে, তাহলে আজকে শেষ করি। এন্ড আপনারা যারা তখন ছিলেন তাদের সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি। আর তখন আমরা সবাই ছিলাম আপনাদের সাথে, ছিল ভৌতিস টিম, এবং শুনলেন দারুণ দারুণ সব ঘটনাগুলো। ভৌতিস টিমের অনেক ঘটনা শুনলেন। সো আসলে একটা রিকোয়েস্ট আছে ফ্রম আ ফ্যান, টোটালি আপ টু ইউ। চলো বাংলাদেশ শুনতে যাচ্ছে বিকজ ওয়ার্ল্ড কাপ ইজ কামিং। হ্যাঁ, ফাইন আমরা চলো বাংলাদেশ শুনতে বলছি ভাই, ভৌতিসটা না, এটা ইজ ওয়ান্ডারফুল সং, সো কোনো আপত্তি নাই। এবং আমরা যেহেতু হোস্ট, আমাদের গান ছাড়বো না তো কাজ। সেটা একদম তাই। সো আপনারা যারা আমাদের ইমেল করতে চান তাদেরকে আরো একবার জানাই দিই যে bhootfm@radiofurti.fm, এখানে আপনারা ইচ্ছা করলে ইমেল করতে পারেন। আপনাদের ইমেলের অপেক্ষা থাকলাম, এবং সেই সাথে বলবো যে ইমেলের সাথে অবশ্যই আপনাদের নাম, ফুল অ্যাড্রেস এবং আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আজকে অনেক রাত হলো, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের SMS করেছেন নোমান, রাজু, লেথাল, আমাদের SMS করেছেন সংকেত, রাশেদ, রিদন, আচ্ছা রিদওয়ান হবে বোধহয়, শুভ, টুটুল, আনিস, ফুয়াদ, তানহা সহ আরো অনেকে। সো স্টে টিউনড টু রেডিও ফুর্তি। কথা হবে আবারও আগামী সপ্তাহে ঠিক একই সময়ে ভূত FM-এ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন, এবং যেতে যেতে